ধরো আমি বললাম একটা টেবিল আছে। তো এই টেবিলটার দৈর্ঘ্য কত? তো একটা টেবিল আছে, এই টেবিলটার দৈর্ঘ্য কত? তো তোমরা মাপলে, মাপার পর কেউ আমাকে বলল যে টেবিলটার দৈর্ঘ্য 5। ওকে, তাহলে এইখান থেকে আমি বুঝতে পারবো না টেবিলটার এক্সাক্ট দৈর্ঘ্য কত। কেন? কারণ 5-এর পর কিছু নেই। এটা হতে পারে 5 ফুট বা 5 মিটার অথবা 5 ইঞ্চিস। তো এক্সাক্ট আমাদের আমাদের কোনো আইডিয়া হলো না যে এই টেবিলটার দৈর্ঘ্য কত। অর্থাৎ শুধু সংখ্যা বললেই পরিমাপ সম্পূর্ণ হয় না। সংখ্যা প্লাস একক, এই দুটি যদি বলা হয় তখনই কোনো পরিমাপ সম্পূর্ণ হয়। যেমন ওখানে ছিল যে 5 মিটার বা 5 ফুট, এই ব্যাপারগুলো বলার পরে কিন্তু তোমার পরিমাপটা সম্পূর্ণ হচ্ছে। এখানে এই 5টা হচ্ছে সংখ্যা, আর এই যে যেটা মিটার দিয়ে সেটা হচ্ছে একক, বা এরকম ফুটটা হচ্ছে একক, 5টা হচ্ছে সংখ্যা। সো আজকে আমরা শুরু করতে চলেছি যে অধ্যায়টি, সেটা হচ্ছে পরিমাপ, যার ইংলিশ নেম হচ্ছে মেজারমেন্ট। এবার ব্যাপারটা আমরা ধীরে ধীরে প্রবেশ করব। মেজারমেন্ট ব্যাপারটা কি, অর্থাৎ আমরা কাকে মেজার করব, অর্থাৎ কোন জিনিসটা আমরা পরিমাপ করব। আমরা জেনারেলি যাকে পরিমাপ করতে পারি তাকে বলা হয় ভৌত রাশি। অর্থাৎ আমরা ভৌত রাশিকেই পরিমাপ করতে পারি। এবার এই ভৌত রাশিগুলো কি কি, অর্থাৎ আমি লিখি যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই বলে ভৌত রাশি। অর্থাৎ আমরা ভৌত যে কোনো রাশিকে পরিমাপ করতে পারি, পরিমাপ করতে পারি। ওকে, তো এবার ধরা যাক তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে দোকানে চালের তুমি ওজন মাপলে, অ্যাকচুয়ালি ভর মাপা হয়, চাল এর ভর তুমি পরিমাপ করলে, অথবা তুমি কি করলে স্কেলের সাহায্যে তুমি কোনো একটা জিনিসের দৈর্ঘ্য মাপলে। ফিতার সাহায্যে তুমি ধরো তোমার উচ্চতা মাপলে, স্কেলের সাহায্যে বা ফিতার সাহায্যে তোমার যে দৈর্ঘ্য সেটা পরিমাপ করলে। অথবা তুমি কোনো কাজ করতে তোমার কত সময় লাগে, কোনো কাজ করতে কত সময় লাগে, এগুলি সময়টা পরিমাপ করলে। তাহলে এখানে তুমি দোকানে প্রথমে চাল কিনেছিলে এবং চালের ভর পরিমাপ করলে। তো এই ভরটা হচ্ছে একটা ভৌত রাশি। সেম তুমি স্কেলের সাহায্যে বা ফিতার সাহায্যে তোমার যে দৈর্ঘ্য সেটা পরিমাপ করলে, এই দৈর্ঘ্যটাই হচ্ছে একটা ভৌত রাশি। এবং তুমি কোনো কাজ করতে তোমার কি সময় লাগছে, সময় পরিমাপ করছো, এবং এই সময়টা হচ্ছে একটা ভৌত রাশি। অর্থাৎ পরিমাপযোগ্য যে কোনো ভৌত রাশি রাশি হচ্ছে আমরা পরিমাপ করতে পারি, ওটাকে ভৌত রাশি বলে। পরিমাপযোগ্য কোনো প্রাকৃতিক বিষয়কেই আমরা বলি রাশি, এই ভৌত রাশি। এবার ভৌত রাশিগুলো দু প্রকারের হয়। ওকে, তো এবার আসি ভৌত রাশির প্রকারভেদ। ভৌত রাশির প্রকারভেদ, ভৌত রাশি হচ্ছে দু রকম।
স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এবার স্কেলার ভেক্টর রাশি বলতে আমরা কি বুঝি, আমি এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝা যাবে। অর্থাৎ স্কেলার রাশির ক্ষেত্রে এর শুধুমাত্র মান আছে, এর কোনো দিক নেই। মানে এটা পরিমাপ, মানে এর যে, আর ভেক্টর রাশির ক্ষেত্রে এর মান আছে কিন্তু এবং দিকও আছে। তো এবারে এটাকে আমরা একটু ডিটেলসে বলি যে স্কেলার রাশি ব্যাপারটা কি। ধরা যাক একটা বই আছে, বা একটা একটা মনে করো একটা কোন একটা ইয়ে আছে, একটা ধরো একটা লেন্থের কোনো একটা দৈর্ঘ্য আছে এবি। এবি এটা কাঠ, এটা কাঠের টুকরো। এই কাঠের টুকরোটা তুমি দৈর্ঘ্য মাপছো, ওকে। তো তুমি এটাকে এইভাবে রেখে মাপছো। আবার ওই একই কাঠের টুকরোটাকে তুমি যদি এইভাবে এভাবে রেখে মাপো, একই কাঠের টুকরো, আলাদা কিছু না, এবি, বা কাঠের দৈর্ঘ্যটা তুমি এইভাবে মাপছো। তো প্রতি ক্ষেত্রে তো মনে করো এখানে মেপে তুমি পেলে হচ্ছে সাপোজ 5 মিটার, এবং এভাবে রাখার ফলে তুমি পেলে 5 মিটার, বা এভাবে রাখার ফলে তুমি 5 মিটার পেলে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই যে কাঠের দৈর্ঘ্যটা, এই কাঠের দৈর্ঘ্যটা যখন তুমি দৈর্ঘ্য মাপছো, তখন তুমি যেদিকেই রেখে মাপো বা যেভাবেই তুমি মাপো, এর দৈর্ঘ্যটা সবসময় 5 মিটারই থাকছে। অর্থাৎ এমন না যে এই দিকে এটা 5 মিটার আছে, এই দিকে গিয়ে 6 মিটার হয়ে যাচ্ছে, বা এদিকে গিয়ে তোমার সেটা দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাচ্ছে, সেরকম থাকছে না। তা প্রতি ক্ষেত্রে এর দৈর্ঘ্যটা 5 মিটারই থাকছে, অর্থাৎ এটা কোনো দিকের উপর ডিপেন্ড করছে না। ওকে, তো বোঝা গেল যে দৈর্ঘ্য কেন স্কেলার রাশি। আচ্ছা, আর ধরো ভরটা মনে করো পৃথিবীর মধ্যেই আমি আছি একটা নির্দিষ্ট এরিয়াতে, যেখানে অভিকর্ষের ত্বরণটা কনস্ট্যান্ট আছে। এইবার সেই জায়গাতে মনে করো এই একটা বস্তু আছে, যার ভর হচ্ছে, মনে করো এরকম একটা বস্তু আছে, বস্তুর নাম হচ্ছে এ। এইটা মনে করো এর ভর হচ্ছে 5 কেজি। ওকে, তো এইটাকে তুমি মাপলে, কোথায় মাপলে, কোনো একটা জায়গাতে, মনে করো পৃথিবীতে মাপলে, পৃথিবীতে কোনো একটা জায়গায় তুমি এটা মাপছো ভরটা 5 কেজি। এবং এইটাকেই যদি পৃথিবীর অন্য, মানে পৃথিবীর একটা প্রান্ত মনে করো এ প্রান্তে মাপছো, পৃথিবীর এ প্রান্ত মানে পৃথিবীর একটা জায়গা, মনে করো কোনো একটা জায়গাতেই মাপছো, স্মল এ একটা জায়গার নাম, সেখানে দিয়ে মাপছো, ঠিক আছে। ওইটাকেই যদি তুমি ওর ভরটাকেই যদি পৃথিবীর অন্য একটা জায়গাতে গিয়ে বি প্রান্তে, পৃথিবীর একটা বি জায়গা আছে সেখানে মাপছো, তো সেখানে গিয়ে তুমি যাবে তাহলে 5 কেজি পাবে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে ভর হচ্ছে শুধু ডিপেন্ড করছে ওর মানের উপর, কোথায় মাপছো, কিভাবে মাপছো। যদি ইনস্ট্রুমেন্ট সব ঠিকঠাক থাকে, ভরের মাপ সবসময় 5 কেজি দেখাবে। তো এটাও তোমার একটা স্কেলার রাশি। ওকে, আবার মনে করো তুমি কারোর একটা উচ্চতা মাপছো, সেটা দৈর্ঘ্য, উচ্চতা মাপা মানে দৈর্ঘ্য। সেটাও তুমি দেখবে যে কারো একটা হাইট মাপছো, সেটা যদি তুমি সাপোজ হাইটটা তুমি মাপলে হচ্ছে আহ কোনো একটা জায়গাতে, এই জায়গাতে মাপলে, এবং সেটাকে তুমি বি জায়গায় মাপলে আলাদা আলাদা করে, তো তুমি দেখবে যে, কি দেখবে, তুমি দেখবে যে লোকটার যে হাইট, সেটা দুটো জায়গাতেই সেম থাকবে। তা আমরা বুঝতে পারছি যে এটা সব স্কেলার রাশি, যার শুধুমাত্র ভ্যালুটার উপর ডিপেন্ড করবে, কোন জায়গায় কিভাবে মাপছে সেটার উপর ডিপেন্ড করবে না। ওকে, তো এবার আসি ভেক্টর রাশিটা, স্কেলারটা বোঝা গেল।
এবং আরও স্কেলার রাশি আছে। এক্সাম্পল আমি যদি দিতে থাকি, যেমন তুমি জানো হচ্ছে ভর হচ্ছে স্কেলার রাশি, তারপরে তোমার ভরের পর তোমার আছে হচ্ছে দৈর্ঘ্য, এটা স্কেলার রাশি, তারপরে তোমার আছে সময় স্কেলার রাশি। এগুলো আমি বলেছি একে একে কেন হয়। এক্সাম্পল, স্কেলার রাশির এক্সাম্পল, স্কেলার রাশির এটা হচ্ছে এক্সাম্পল। আরও আছে তোমার যেমন আয়তন, কতটা জায়গা নেয় সেটা স্কেলার রাশি, বা তারপর তোমার ঘনত্ব, এগুলো সব স্কেলার রাশি হয়। ওকে, এগুলো মান আছে, কোনো দিক নেই। কার্য স্কেলার রাশি। ওকে, শক্তি তোমার স্কেলার রাশি, ক্ষমতা এসব স্কেলার রাশি, ঠিক আছে। তাপমাত্রা স্কেলার রাশি, অনেক কিছু আছে। তো এবার আসি ভেক্টর রাশি ব্যাপারটা। ভেক্টর রাশি, ভেক্টর রাশি হচ্ছে, ধরো এখানে কি বলেছি, এক্ষেত্রে তোমার এই রাশিগুলোকে কমপ্লিটলি প্রকাশ করতে গেলে আমাদের মান লাগবে একটা, প্লাস একটা দিক লাগবে। ওকে, এই দুটো দিয়ে এদের প্রকাশ করতে হয়। ওকে, তো যেমন মনে করো প্রথম যে এক্সাম্পলটা সরণ। ওকে, সরণ কি, সরণ হচ্ছে মনে করো একটা বস্তু এখানে যাত্রা শুরু করেছে এই পয়েন্ট থেকে, এবং সে যেভাবে যা ঘুরতে 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 চলে এখানে চলে এলো। ওকে, বি পয়েন্টে এভাবে যাওয়া শুরু করেছে, বি পয়েন্টে এসছে। তাহলে এর যে সরণটা, সরণটা হচ্ছে এইটা। ওকে, এবং এইটা যে সরণটা সেটা হচ্ছে তোমার এ বি, এবং যে ডিরেকশন মানে দিক সেটা কি, এ থেকে বি এর দিকে। তুমি এভাবে লেখো, এটা ভেক্টর। তাহলে ভেক্টরকে এভাবে একটা মাথায় রাখ দিয়ে লিখতে হয়, অর্থাৎ বস্তুর সরণ এ থেকে বি এর দিকে। ওকে, এবার তার মানে কি, এই যে সরণটার যে মানটা কি, মানটা হচ্ছে, এই সরণটার মান কি, মান হচ্ছে যে এবি যে রেখাংশ তার দৈর্ঘ্য, এবি রেখাংশের দৈর্ঘ্য, আর ডিরেকশন কি, এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে, বি এর দিকে। তো এটা তাই তোমার এর মানও লাগছে, দিকও লাগছে। তো এখন যদি আমি ঘুরিয়ে লিখি যে এই প্রবলেমটা বি থেকে এর দিকে সরণ বি এ, অবশ্যই সেটা, সেটা তোমার মানটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই মানটা হচ্ছে তোমার বি এ বা এ বি রেখাংশ, ঠিক আছে, রেখাংশের যে দৈর্ঘ্য সেটা হবে মানে এর মানটা। কিন্তু এর দিকটা কোন দিকে হবে, এর দিকটা হচ্ছে বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে। তো সেরকম যদি তুমি দেখো তাহলে তুমি পাবে যে এ থেকে বি এর দিক আর বি থেকে এর দিক অবশ্য একে অপরের অপোজিট, তাই তো। তার মানে এবিটা হচ্ছে মাইনাস বি এ। ওকে, তো এর উপর একটা প্রবলেম করা যাক সরণের উপর। মনে করা যাক এইটা তোমার উপরটা হয় নর্থ, এটা সাউথ, এদিকে একটা ইস্ট, এদিকে একটা ওয়েস্ট। ওকে, এইভাবে আমরা যখন প্রবলেম সলভ করবো পরবর্তীকালে এভাবে করব। তো তোমার আহ, উপরের দিকে নর্থ দেবে, নিচের দিকে সাউথ দেবে, তারপরে এদিকে তোমার ডান দিকে ইস্ট, এদিকে ওয়েস্ট। তো একজন, একটা ব্যক্তি মনে করো এইখান থেকে ও পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে। তো যাত্রা শুরু করে ও প্রথমে মনে করো 3 মিটার পর্যন্ত কোথায় গেছে, ইস্টে গেছে, এবং তারপরে মনে করো 4 মিটার নর্থে গেছে। তাহলে সরণ কত, কটা কোশ্চেন বোঝা গেল। ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছে 3 মিটার, মানে প্রশ্নটা হচ্ছে ও থেকে যাত্রা শুরু করে তোমার 3 মিটার গেছে পূর্বে, এবং তারপরে 4 মিটার গেছে হচ্ছে নর্থে, উত্তরে। কোশ্চেন হচ্ছে সরণ কত, সরণ কত। তো এবার দেখো আমরা দেখে নিয়েছি যে এখান থেকে প্রথমে 3 মিটার এখানে গেল,
তারপরে গেল, তাহলে এটা ও, এটা যদি এ নাম দিই, এটা যদি বি নাম দিই, তাহলে সরণ হচ্ছে প্রথম বিন্দু আর লাস্ট বিন্দু, যোগ করে দাও, দিয়ে প্রথমের দিক থেকে লাস্টের দিক পর্যন্ত হচ্ছে এইটা, অর্থাৎ সরণ হচ্ছে ওবি, তাই তো, ওবিটা হচ্ছে সরণ। তো এটা কত সেটা বের করতে হবে। তো এটা তো সমকোণী ত্রিভুজ তৈরি করছে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে অলরেডি তুমি জানো যে এটা তোমার 3 মিটার 4 মিটার, তাহলে পিথাগোরাস উপপাদ্য লাগালে তোমার এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আর বাইরে একটা মিটার, তাহলে বেসিক্যালি তুমি পাবে 5 মিটার, তুমি ওবিটা পাবে 5 মিটার। তাহলে ওবিটা বেসিক্যালি যদি ভেক্টর আকারে লিখি তাহলে কি হবে, ওবি হচ্ছে 5, ওকে, মিটার। এবার তোমার লিখতে হবে কোন দিকে, তো দিকটা তুমি লিখতে পারো, আইদার তুমি লিখতে পারো ও বি এর দিকে, অথবা যেহেতু এটা উত্তর পূর্ব দিকে তুমি লিখতে পারো 5 মিটার উত্তর পূর্ব, অথবা তুমি লিখতে পারো অর ওবি যে ব্যাপারটা সেটা হচ্ছে 5 মিটার উত্তর পূর্বে। তো তোমার এখানে ক্লিয়ার হলো। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে যখন সরণকে তুমি প্রকাশ করছো শুধুমাত্র তোমার মান দিলেই হচ্ছে না, তার সঙ্গে তোমার দিকও দরকার হচ্ছে। যেমন এই ক্ষেত্রে তুমি দেখলে যে তোমাকে দিতে হচ্ছে একটা মান, মানের মধ্যে অবশ্যই এককটা আছে, এবং উত্তর পূর্ব একটা দিক, অর্থাৎ সিম্পল ছোট ভাষায় লিখতে চাই যে ভেক্টর রাশিকে যদি সম্পূর্ণ প্রকাশ করা হয়, ভেক্টর রাশিকে সম্পূর্ণ যদি প্রকাশ করি, তাহলে কি থাকছে, প্রথমে একটা সংখ্যা থাকছে যে তার মানটা প্রকাশ করছে, তারপর থাকছে একটা একক কোন দিকে যাচ্ছে, এই একক মানে তার কতটা ভ্যালুটা, সংখ্যাটার কতটা গুণ, তারপরে থাকছে তোমার হচ্ছে একটা দিক। যেমন যদি আমি এই এক্সাম্পলটা দিই যে 5 মিটার উত্তর পূর্বকে একসঙ্গে লেখা হয় নর্থ ইস্ট, ওকে, তো আমি এভাবে লিখছি 5 মিটার নর্থ ইস্ট, তাহলে এই 5টা হচ্ছে তোমার সংখ্যাটা প্রকাশ করছে, অর্থাৎ কত মিটার বা কতটা গেছে, এটা হচ্ছে এককটা, অর্থাৎ কত এককটা হচ্ছে বেসিক্যালি এই সংখ্যাটাকে কমপ্লিট করছে, মানটাকে কমপ্লিট করছে, আর নর্থ ইস্টটা হচ্ছে দেখাচ্ছে কোন দিকে, ওকে। তো এটা গেল তোমার ভেক্টরের ব্যাপারটা, অর্থাৎ ভেক্টরে প্রকাশ করতে তোমার মান দিক দুটোই লাগে। এবার আরো কিছু এক্সাম্পল আছে, যেটা যেমন তুমি যদি যদি উদাহরণ, মানে ভেক্টর রাশির উদাহরণগুলো হচ্ছে আমি বলি একটা দুটো ভেক্টর রাশির উদাহরণ বা এক্সাম্পল। একটা তুমি দেখলে সরণ কেন হয় সেটা তো অবশ্যই তুমি জানছো এখন। তারপরে তুমি দেখলে আবার হবে পরবর্তীতে আমরা দেখাবো বেগ, তারপরে তুমি দেখবে হচ্ছে ত্বরণ, তারপরে তুমি দেখবে হচ্ছে ভরবেগ, তারপরে বল, আরো অনেক এক্সাম্পল আছে, একে একে পরে আমরা ক্লিয়ার হবে সব। তো ইতিমধ্যে তোমরা ক্লিয়ার হলো যে আমাদের কেন পরিমাপ দরকার, এবং পরিমাপ আমরা কাকে করতে পারি। পরিমাপ বেসিক্যালি আমরা ভৌত রাশিগুলোকেই পরিমাপ করতে পারি, ওকে। এবং তোমার সেগুলো দেখলাম যে ভর, দৈর্ঘ্য, সময় এবং আরো অনেক আছে যেগুলো আমরা পরে দেখাবো, এসব একটা ভৌত রাশি। এর এই ভৌত রাশিগুলোর প্রকার আছে, অর্থাৎ ভৌত রাশি যখন পরিমাপ করছি, পরিমাপ করার পর ভৌত রাশিকে যখন আমরা প্রকাশ করছি, সেই প্রকাশ করতে গেলে মান আর দিক, মান তো সবার ক্ষেত্রেই লাগছে, দিকটা কার উপর লাগছে কার উপর লাগছে না এর উপর বেস করে আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি একে দুভাগে ভাগ করেছি। এবং আমরা তারপরে দেখালাম যে স্কেলার রাশিগুলোর কিছু এক্সাম্পল দিলাম, এবং তারপরে স্কেলার রাশি ব্যাপারগুলো আমরা ক্লিয়ার করলাম যে কেন স্কেলার রাশিগুলো প্রকাশ করতে গেলে শুধুমাত্র মানেই হয়ে যাচ্ছে, দিকে দরকার পড়ছে না। তারপরে আমরা দেখলাম যে ভেক্টর রাশি, ভেক্টর রাশির ক্ষেত্রে প্রকাশ করতে গেলে মান এবং দিক দুটোই লাগছে, এবং সেটা আমরা একটা সরল এক্সাম্পল দিয়ে দেখালাম। তো এবং সেক্ষেত্রে আমরা দেখালাম যে ভেক্টর রাশি সম্পূর্ণ প্রকাশ করতে সংখ্যা লাগবে, একটা একক লাগবে, একটা দিক লাগবে, আর স্কেলার রাশিকে শুধুমাত্র এই দুটোতে কাজ হয়ে যাবে স্কেলারের ক্ষেত্রে। তো পার্থক্য তোমরা লিখে নিতে পারবে, স্কেলার ভেক্টরের পার্থক্য এখান থেকে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলি যে স্কেলার আর ভেক্টরের যে বীজগাণিতিক যোগ বিয়োগ, ওকে, যোগ অ্যান্ড বিয়োগ,
প্রথমে স্কেলারে বলছি, তারপর ভেক্টরে বলবো। স্কেলার রাশির, তো মনে করো তোমার কাছে আছে 5 কেজি, আর একটা আছে মনে করো 15 কেজি। তো যেহেতু এটা ভর, এটাও ভর, তো এটা স্কেলার রাশি, তো এটাকে সিম্পল তুমি যোগ করে দেবে 15 কেজি। যেমন যোগ করো, এর সঙ্গে এটা যোগ করে দেবে। অথবা বললাম আমি 5 কেজি আর 15 গ্রাম, এটা তুমি প্রথমে যোগ করতে পারবে না, কারণ দুটো এক এক নেই, সেম একে তুমি নিয়ে আসবে, তারপরে তুমি যোগ করবে। এটাকে 5 কেজি থাকলো, 5 কেজিটা, বা তুমি যদি বলো 5 কেজিটা আমি গ্রামে করবো, তাহলে 5 কেজি তুমি 5000 গ্রাম করে নাও, গ্রামকে শুধু জি দিয়ে লেখা হয়। আর এখানে 15কে 15 গ্রাম লিখলে, তো এবার যোগ করে তুমি পাচ্ছ হচ্ছে এটা গ্রাম। বা যদি বলি 5 কেজির সঙ্গে 5 মিটার যোগ করতে, তো তুমি এটা যোগ করতে পারবে না। কি কেন? কারণ দুটোর একক সেম না, সেম জিনিস না, তাই এটা যোগ করা যাবে না। তো যেটা মেন বক্তব্য আমার এখানে, যে স্কেলারের যোগ বা বিয়োগ যা হবে সেটা সিম্পল যোগ বিয়োগ হবে। এবার যদি ভেক্টরের ক্ষেত্রে যোগ বিয়োগ হয়, সেটা কি হবে? আচ্ছা, যোগ বিয়োগ, যোগ বিয়োগটা গেল। এবং গুণ, যদি এর গুণটাও আমি বলি, কি হচ্ছে গুণ বা ভাগ, গুণ ভাগও সেমই হবে। মনে করো স্কেলারের যে গুণটা হচ্ছে সেটাও সেম হয়। মনে করো তুমি যদি 5 কেজির সঙ্গে 15 কেজির গুণ করো, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 75, আর দুটো কেজি আছে, কেজি স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, যদি ভাগ করো 15 কেজির সঙ্গে 5 কেজি, তাহলে কেজিগুলো কেটে যাবে, শুধুমাত্র তুমি 3 পাচ্ছ এখানে। অলরাইট। আচ্ছা, মনে করো তুমি 5 কেজির সঙ্গে তুমি 15 মিটারে গুণ করছো, গুণ তো অবশ্যই হবে, 5×15=75, কিন্তু এককটা কি বলে থাকবে? কেজি ইন্টু মিটার। আচ্ছা, তুমি ভাগ করছো, মনে করো 5 কেজি/15 মিটার, ভাগ অবশ্যই হবে, এটা 1/3 কেজি/মিটার। অলরাইট, এরকম থাকছে। এবার এটা স্কেলার, স্কেলারের যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র একই রকম ইয়ে হতে হবে, যোগ বা বিয়োগ হলে। কিন্তু তোমার যদি গুণ যখন করতে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, শুধুমাত্র খেয়াল রাখতে হবে, যেমন 5 কেজির সঙ্গে 15 মিটারে গুণ করেছি, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে, একদম ঠিক আছে, কিন্তু এইটাকে পাশে লিখতে হবে যে কেজি ইন্টু মিটার, এরকম। তো এবার আসি আমরা ভেক্টরটা, ভেক্টরের গুণ বিয়োগ, ভেক্টরের প্রথমে যোগ বিয়োগ গুণ, যোগ বিয়োগ গুণ, ভাগটা ডিফাইন না, তাই ভাগটা করছি না আমরা। এবার মনে করো একটা ভেক্টর আছে, এই ছবি এঁকে দেখাচ্ছি, তাহলে ভাবেটা ক্লিয়ার হবে। এটা মনে করো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো এই একটা পয়েন্টে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে মনে করো এ, এখান থেকে বি, এ বির মান হচ্ছে, আর এটা মানে এক্স অক্ষ সঙ্গে প্যারালাল আছে বিটা, ওকে। এটা মনে করো 3 একটা মিটার এবং প্যারালাল টু এক্স অক্ষ, মানে এটাকে এক্স ক্যাপ লিখতে হয়। এক্স ক্যাপটা হচ্ছে কি, এক্স ক্যাপটা হচ্ছে এক্স এর দিকে, এক্স এর দিক বোঝাচ্ছে, এক্স এর দিক বোঝাচ্ছে। আর ওয়াই ক্যাপ মানে হচ্ছে, এটা ওয়াই, এটা ওয়াই ক্যাপ মানে ওয়াই এর দিকটা বোঝাচ্ছে, ওকে। এটা ওয়াই, এটা, আর এখানে হচ্ছে ওয়াই ক্যাপ, ওয়াই এর দিকটা বোঝাচ্ছে। তো এরকম 3 মিটার আছে। এবার মনে করো আর একটা ভেক্টর আছে, সেটাও মনে করো
এরকম ওই একই দিকে একই ডাইরেকশানে মনে করো 4 মিটার আছে এবং এক্স ক্যাপ আছে। তো তুমি যখন এটার বিয়োগ করবে, ওকে, অর্থাৎ এটা যখন বিয়োগ করবে তখন সিম্পল হয়ে যাবে। মিটারটা বাইরে লিখছি আমি, হ্যাঁ, 3x ক্যাপ মাইনাস 4x ক্যাপ মিটার বাইরে আছে। তো এই ব্যাপারটা তোমার সিম্পল হয়ে যাবে, কারণ এটা কি ডিরেকশনটা একই দিকে আছে। কিন্তু যদি তোমার একটা ভেক্টর এদিকে আছে আর একটা ভেক্টর এদিকে আছে, অর্থাৎ মনে করো এটা ও পয়েন্ট, এটা এ, এটা বি, তো এক্ষেত্রে তোমার যোগ বা বিয়োগ করতে গেলে তোমার সাধারণ নিয়মে হবে না। সেক্ষেত্রে তোমাকে এই যে যোগ বিয়োগ হবে ত্রিভুজ বা সামান্তরিকের সূত্র অনুযায়ী হবে। কি হবে? ত্রিভুজ বা সামান্তরিকের যে সূত্র সেই অনুসারে হবে। তো সেটা কি, সেটাকে দেখানো যাক। সেটা আমি দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। এটা মনে করো এটা ও পয়েন্টটা, এটা এ, আর এদিকে হচ্ছে আমার বি। তা তোমাকে ও এর সঙ্গে, ও এ ভেক্টরের সঙ্গে ও বি ভেক্টরের যোগ করতে হবে। তাহলে তোমার যেহেতু ও এ আর ও বি একই ডিরেকশনে নেই, যেহেতু ও বি এবং ও এ সমরেখ না বা একই দিকে নয়, একই দিকে নয়, তাই এটা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। তো এটা করার জন্য তোমাকে সামান্তরিকের বা ত্রিভুজের সূত্র নিয়ে করতে হবে। তো আমি সামান্তরিক দেখাচ্ছি। তুমি কি করবে? প্রথমে সামান্তরিক অঙ্কন করতে হবে আমাদেরকে, অর্থাৎ এই ও এর সেম রেখা, মানে এই যে বি পয়েন্টে যেখানে শেষ হচ্ছে সেই শেষ পয়েন্টে আমাকে কি করতে হবে, আমাকে এই ও এর যে সমান দৈর্ঘ্যের একটা সমান্তরাল সরলরেখা আঁকতে হবে, যার নাম দাও বিসি, যেখানে বিসিটা হচ্ছে ও এর সঙ্গে সমান, মান দিক সমান। ওকে, ভেক্টরটার মান ও দিক সেম, দিকও সেম। ওকে, আর এই ওবি যেটা আছে, এই ওবির সমান করে এখানে টেনে দাও, তুমি এরকম একটা সামান্তরিক পেয়ে যাবে। তাহলে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে তুমি ও এ, এটা তো ওবি থাকছে, আর তুমি ও এ ভেক্টরটা এখানে রিপ্লেস করে দিয়েছো এইটা দিয়ে। এখন যদি তুমি এই দুটোকে যোগ করে দাও, অর্থাৎ এই ও এ, এটা তোমার বিহেভ করছে তোমার ও এর মতো, এটা তোমার ওবি, এটা তোমার ও এ, তাহলে তোমার যোগ করতে হবে। সেই যোগফলটা কি হবে? ওসি। কারণ আমরা দেখেছিলাম সরণের ক্ষেত্রে যে যাই যাক আলটিমেটলি হয়েছে না। আমি একটা সরণের প্রবলেম করেছিলাম একটু আগে, যে এইখানে এই যে এখান থেকে গেছিল যখন ও পয়েন্টে যাত্রা শুরু করেছে, এতে এলো আবার বিতে গেল, তো তুমি ও আর বিকে যোগ করে দিলে প্রথম আর শেষ পয়েন্ট। তো এখানেও সেম, যেহেতু আমি তোমার ও এ যে ভেক্টরটাকে সেটা বিসি দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছি বা দেখিয়েছি, তাহলে আমার বেসিক্যালি ও এটা বিসির সঙ্গে সমান। আর অলরেডি আমার ওবি আছে, তাহলে ওবি প্লাস বিসি, ওবি প্লাস বিসি, এবার তোমার বিসি আর ও এ সমান যদি আমি বলেছি আগে, তাহলে অলরেডি তোমার এটা কি হয়ে যাচ্ছে, ওবি প্লাস বিসি। এর ওবি প্লাস বিসি তোমার হচ্ছে ওসির সঙ্গে সমান হচ্ছে, ওসির সঙ্গে সমান হচ্ছে। তো এইভাবে তোমার এই যোগগুলো কমপ্লিট করতে হয়, যে তোমার সামান্তরিক ল অনুযায়ী। জেনারেল এগুলো কি হয়, ভেক্টরের যোগগুলো একটু আলাদা রকম হয়। তাহলে সামান্তরিক তোমার শিখলে পরে আরো যখন আমরা উপাংশে এগুলো ভাগ করা শিখবো, তখন দেখবে এটা আরো ইজিলি হয়ে যাবে। তো সেটা এখন যাচ্ছে না তোমাদের এখানে, সেটা নেইও। তো এবার হচ্ছে গুণটা। গুণটা হচ্ছে ভেক্টরের দু রকম গুণ আছে, ভেক্টরের দু প্রকার গুণ আছে। একটা হচ্ছে স্কেলার গুণ, আর একটা হচ্ছে ভেক্টর গুণ। কিছুই না, জিনিসটা জিনিসটা হচ্ছে দুটো ভেক্টর, মনে করো একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি। স্কেলার গুণকে আমরা ডট দিয়ে লিখি, আর ভেক্টর গুণকে আমরা একটা ক্রস দিয়ে লিখি।
এটাকে বলে এ ডট বি, এ ডট বি, আর এটাকে বলি এ ক্রস বি। তো এ ডট বি যেটা হয় সেটা সবসময় হয় স্কেলার, রেজাল্টটা স্কেলার হয়। আর এ ক্রস বি যেটা হয় তার রেজাল্টটা ভেক্টর হয়। আপাতত তোমরা এটুকু জেনে রাখো। শুধু একটা এক্সাম্পল দিচ্ছি যে কার্য, কার্য মানে তুমি কার্যটায় পড়বে যে কার্যকে ডাব্লিউ লেখা হয় সেটা তোমার হচ্ছে বল মানে ফোর্স ডট তোমার ডিসপ্লেসমেন্ট বা সরণ। তো এইটা তোমার হচ্ছে তোমার স্কেলার গুণ। আর ভেক্টর গুণ তোমরা এটাও পরে শিখবে যে বলের ভ্রামক টাউ সেটা সমান হচ্ছে আর ক্রস এফ। আর মানে তোমার একই রকমই সরণ বা ডিসপ্লেসমেন্ট ফোর্স। তো এখানে ডট প্রোডাক্ট হয়ে কার্যটা তোমার যেহেতু স্কেলার আছে, কার্যের মাথায় কোনো দেখো ভেক্টর সাইন নেই, তাই এটা অলরেডি স্কেলারই। কিন্তু এখানে এই দুটোকে ক্রস গুণ করছি তখন এটা ভেক্টর আসছে, তাই এটা ভেক্টরটা তোমাদের জানার দরকার নেই, জাস্ট আমি এক্সাম্পল দিয়ে রাখলাম, তাহলে পরে শিখবে। তো এবার আমরা আসি যে পরিমাপটা বুঝলাম, আমরা কি বুঝলাম, আমরা অলরেডি পরিমাপটা বুঝলাম। পরিমাপ করতে পারি আমরা হচ্ছে ভৌত রাশিকে, সেটা বুঝলাম। এবং যে ভৌত রাশি যেটা হয় সেই ভৌত রাশি একটা হচ্ছে স্কেলার হচ্ছে আর একটা হচ্ছে ভেক্টর হচ্ছে, সেটা আমরা বুঝলাম। এবং স্কেলারের আমরা যে সাধারণ স্কেলারটা কি জিনিস, স্কেলারের যে বীজগাণিতিক ব্যাপারগুলো ছিল যে যোগ বিয়োগ গুণ ভাগ, এবং ভেক্টরের ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ গুণ এগুলো যেগুলো হয় ডট গুণ ক্রস গুণ এগুলো সব আমরা শিখলাম। তো এবার যেটা আসছে সেটা হচ্ছে ভৌত রাশির যে পরিমাপ কি করে মানে এককগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি যে ইউনিটগুলো সেই ইউনিটটা সম্বন্ধে জানবো। অলরেডি আমরা বলেছিলাম, তা একটু ভালো করে বলতে হবে এবার। ইউনিট অর্থাৎ ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস, ফিজিক্যাল কোয়ান্টিটিস মানে ভৌত রাশির একক। তো ভৌত রাশির এককগুলো সম্বন্ধে জানতে আমাদেরকে একটু। তো এবার বলা যাক এটা আস্তে আস্তে। অর্থাৎ ওই একই রকম এক্সাম্পল, মনে করো একটা ছেলে আছে বা একটা ছাত্র স্টুডেন্ট যাই হোক ভাবো তোমরা, এখানে দাঁড়িয়ে আছে। এর এর কি করছি আমরা, উচ্চতা মাপছি, উচ্চতা মাপা হচ্ছে। তো আমাকে একজনা বলে দিল এর উচ্চতা 5, তাহলে আমি কিন্তু বুঝতে পারছি না ছেলেটার হাইট কত, কারণ সে শুধু বলেছে 5। 5-এর পর একটা একক যদি দেয় তখনই আমরা বুঝতে পারবো যে তার উচ্চতা কত। তারপর তুমি বললে না উচ্চতা 5 না 5 মিটার। তো যখন তুমি 5 ফুট, সরি মিটার না ফুট, তা তুমি যখন বললে যে এর উচ্চতা 5 ফুট, তখন আমি বুঝতে পারলাম যে এর হাইটটা হচ্ছে 5 ফুট। যদি 5 বলতাম তাহলে সেক্ষেত্রে হাইটটা বুঝতে পারতাম না, অর্থাৎ 5 নট ইকুয়াল টু 5 ফুট। তাহলে এখানে তুমি বুঝতে পারছো এককের কি দরকার আছে। অর্থাৎ তো কোনো ভৌত রাশির যে পরিমাপ সেটা হচ্ছে একটা মান থাকবে একটা একক থাকবে। অর্থাৎ লিখি যে ভৌত রাশির যে পরিমাপ সেখানে থাকবে তোমার হচ্ছে রাশির একটা সাংখ্যমান, ওই রাশির একটা সাংখ্যমান, আর থাকবে হচ্ছে তার সঙ্গে হচ্ছে থাকবে একক, ব্যবহৃত একক, যাকে ইউ দিয়ে লেখা হয় ইউনিট। ওকে। তো ওই সিম্পল যে বাচ্চাটা ছাত্রটা উচ্চতা 5 মিটার, 5 মিটার, তাহলে এখানে ভৌত রাশিটা হচ্ছে কি, ভৌত রাশিটা উচ্চতা। তো উচ্চতাটা যেটা আছে সেটা হচ্ছে একটা সাংখ্য মান মানে 5, এবং ওই তার কত গুণ, তার 1 মিটার, 5 × 1 মিটার এরকম থাকছে। ওকে, তা 5 মিটার।
এমটা তোমার বেসিক্যালি এককে চলে যাচ্ছে, আর 5 চলে যায় তোমার সাংখ্য মানে। এবার এককের কেন দরকার? প্রথম জিনিস তোমরা অলরেডি বলতে পারবে যে একক ছাড়া যে কোনো পরিমাপই অর্থহীন, তাই তো? এককের প্রয়োজনীয়তা, এককের দরকার বা প্রয়োজনীয়তা। একটা তুমি জানো যে একক ছাড়া হচ্ছে পরিমাপ অর্থহীন। একক ছাড়া পরিমাপ অর্থহীন। 2 নম্বরটা তোমরা বলতে পারবে যে এককের সাহায্যে আমরা বিভিন্ন ভৌত রাশিকে মধ্যে একটা যে সম্পর্ক আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ একক একই রাশির যে ভিন্ন ভিন্ন মান থাকে, ভিন্ন ভিন্ন মান থাকে, তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে, সম্পর্ক স্থাপন করে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, মনে করো একটা বস্তু এ আছে যার ওজন হচ্ছে 5 কেজি, বি একটা বস্তু আছে যার ওজন হচ্ছে 10 কেজি, সি একটা বস্তু আছে যার ওজন হচ্ছে 100 কেজি। তো তুমি এই যে তিনটে ডেটাতে তুমি বলতে পারছো কি, যেহেতু তুমি একই রাশির মানছো, একই রাশিটা কি, তিনটের একই রাশিকে মাপছো, সেটা হচ্ছে ভর, তিনটের ভর মাপছো, ওকে। এবং ভিন্ন ভিন্ন মান, একটা পাচ্ছ 5 কেজি, একটা 10 কেজি, একটা 100 কেজি। তো তুমি এখান থেকে বলতে পারছো যে বিটা হচ্ছে এ এর দ্বিগুণ, এর দ্বিগুণ ভর, তিনটের ভর মাপছো, ওকে। এবং ভিন্ন ভিন্ন মান, একটা পাচ্ছ 5 কেজি, একটা 10 কেজি, একটা 100 কেজি। তো তুমি এখান থেকে বলতে পারছো যে বিটা হচ্ছে এ এর দ্বিগুণ, এর দ্বিগুণ ভর। অথবা আছে, ওকে, আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে, এইটা খুব ইম্পর্টেন্ট, যে একক লেখার নিয়ম, একক লেখার আন্তর্জাতিক নিয়ম থাকবে একটা, আর একটা থাকবে হচ্ছে আমরা ব্যবহার করবো কি করে, আমাদের ব্যবহারিক যে নিয়ম, ব্যবহারিক নিয়ম, ওকে। যেমন 1 নম্বর হচ্ছে প্রতীকের মাঝে বা পরে ডট দেওয়া যাবে না, অর্থাৎ ডট দেওয়া যাবে না মাঝে বা পরে, মাঝে বা পরে। যেমন মনে করো আমরা কিলোমিটার লিখি কিমি, তো তুমি এরকম কিমি লিখতে পারো, দিস ইজ রাইট, এভাবে লিখতে পারো কিলোমিটার। কিন্তু তুমি কখনো কে ডট এম লিখতে পারো না, বা কে এম ডট এরকম লিখতে পারো না, তো এইগুলো লেখা যায় না। কিলোমিটার মানে তোমাকে এরকমই লিখতে হবে, বা যে কোনো একক। মিলিমিটার, মিলিমিটারকে তোমাকে এরকম লিখতে হবে, এরকম, তার মানে তুমি এরকম লিখবে না এম ডট এম বা এম এম লেখা বা ডট দেবে, এটা লেখা যাবে না। অর্থাৎ ডট দেওয়া যাবে না মাঝে বা পরে, মাঝে দিতে পারবে না, পরে দিতে পারবে না, তোমাকে জাস্ট এরকম লিখতে হবে। বা সেন্টিমিটারকে তুমি সেমি লিখবে, তুমি এরকম বা এরকম লিখতে পারবে না। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আরো এক্সাম্পল আছে, তোমরা ভাববে। সেকেন্ড, সেকেন্ডটা হচ্ছে বহু বচনে এস বা ইএস যুক্ত করা যাবে না। যেমন বলছি, বহু বচনে এস বা ইএস যোগ করা যাবে না। যেমন মনে করো তোমার কাছে আছে 5 গ্রাম, তো তোমাকে এরকম লিখতে হবে, ঠিক আছে। বা 5 কেজি, তোমাকে এরকম লিখতে হবে। তুমি দেখছো 5টা তো বহু বচন, মানে 5টা তো 1 কেজি নয়, একের 5, 5টা 1 কেজি নিয়ে 5 কেজি হয়েছে, তুমি ভাবছো 5 কেজি বহু বচন, তো তুমি সেখান থেকে
লিখে দিল 5 GS বা 5 KGS। তো এটা করা যাবে না, তোমাকে করতে হলে এটাই করতে হবে, এস বাই এস যোগ করা যাবে। 5 মনে করো লেখা আছে 15 মিটার, এম লিখতে পারো, কিন্তু তুমি এটা লিখবে না 15 মিটার, এটা লেখা যাবে না। ওকে, 3 নম্বরটা হচ্ছে বিজ্ঞানীদের নাম অনুসারে যেগুলো পাই আমরা সেগুলো শুধুমাত্র বড় হরফে লিখতে হবে, আর সম্পূর্ণ কথায় লিখে ছোট করে লিখতে হবে। অর্থাৎ বিজ্ঞানীদের নামানুসারে যে একক পাই সেটা হচ্ছে, যদি প্রথম অক্ষর লেখো, একটা অক্ষর লেখো, তাহলে শুধু বড় অক্ষর লিখতে হবে, শুধু বড় হাতে, মানে যে বড় হরফে লিখতে হবে। ওকে, হরফে লিখতে হবে। ওকে, তাই নাম অনুসারে যেগুলো পাওয়া যাচ্ছে। আর যদি সম্পূর্ণ লেখো তাহলে ছোট হরফে লিখতে হবে, আর পুরোটা ছোট হরফে লিখতে হবে। এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারবে। ছোট হরফে লিখতে হবে। যেমন মনে করো বলের একক হচ্ছে কি, নিউটন। তো বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে পাওয়া, তাই তোমাকে এরকম এন লিখতে হচ্ছে। তুমি এরকম লিখতে পারো না, এটা লিখতে পারো না। তোমার লিখতে হলে আইদার এটা লিখতে পারো অথবা এরকম লিখতে পারো। ওকে, বা তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। কেলভিন বিজ্ঞানীর নাম। আইদার তুমি বড় হাতের কে লিখে দাও, বা ছোট হাতে তুমি এরকম লিখো কেলভিন। তুমি এরকম বড় হাতের কে লিখে কেলভিন দ্বারা লিখতে পারো না। তো এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর দুটো তিনটে আছে। 4 নম্বর হচ্ছে এককগুলিকে তোমাকে রোমান হরফে লিখতে হবে, এই ইটালিকে লিখলে হবে না। সেটা বোঝাচ্ছি কি আমি, সোজা রোমানে লিখতে হবে, রোমান হরফে লিখতে হবে। ইটালিকে লিখলে হবে না, ইটালিকে লিখলে হবে না। যেমন মিটারকে তুমি এটা লিখতে পারো, মিটারকে তুমি এভাবে লিখতে পারো না, এটা ইটালিক সব ব্যাকা হয় একটু হালকা। তো এটা তোমার কারেক্ট, এটা তোমার ভুল। বা কেজিকে তুমি সোজা করে লিখতে পারো কেজি, তুমি এটাকে ইটালিক ভাবে বেঁকে লিখতে পারো না, এরকমটাই বলতে চাইছি আমি। তারপরে তুমি দুটি এককের মাঝে যোগ বিয়োগ গুণ বোঝাতে, ভাগ বোঝাতে দুটি বা একাধিক এককের গুণ বোঝাতে কি করতে, মনে করো মিটার আর কেজি এটার গুণফল করবে। ওকে, তা কি করবে তুমি লিখতে পারো এরকম করে, মিটার ডট কেজি লিখতে পারো, এটা একটা ওয়ে। মিটার ড্যাশ কেজি, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে তুমি লিখতে পারো জাস্ট মিটার কেজি লিখতে পারো। তো যেটা খুশি তুমি ইউজ করতে পারো, আইদার ডট, আইদার ড্যাশ, আইদার এটা। এবার তোমার ভাগ বোঝাতে কি করবে, ভাগ বোঝাতে তোমাকে স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ সাইন ইউজ করো। তো এটা কেমন আমি দেখে দিচ্ছি। মনে করো তুমি মিটার বাই কেজি করছো, এটা লিখতে পারো, এটা লিখতে পারো, বা মিটার ইন্টু ওই ডট দিয়ে কেজি ইনভার্স এটা লিখতে পারো, তোমার ইচ্ছা। আর 7 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট, ডিগ্রি সেলসিয়াস হয় কিন্তু ডিগ্রি কেলভিন
ডিগ্রি কেলভিন হয় না, কেলভিন শুধু কেলভিনই থাকে, ব্যাস এইটা কোনো মনে রাখলেই হবে। এবার হচ্ছে তোমার এককবিহীন ভৌত রাশি, মানে ভৌত রাশি একক নেই, এককবিহীন ভৌত রাশি, এককবিহীন ভৌত রাশি। তো এই জিনিসটা কি, অলরেডি তুমি নাম শুনে বুঝতে পারছো যে একক রাশির তোমার থাকবে না। তো এটার জন্য আমাদের কি বলতে হবে, অর্থাৎ এর একক থাকবে না, একক থাকবে না, কিন্তু এটা ভৌত রাশি, কিন্তু রাশি মানে যাকে পরিমাপ করা যাচ্ছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, মানে আমি পরিমাপ করতে পারবো তার সাথে রাশি হয়ে গেল, কিন্তু একক থাকবে না। ব্যাপারটা কেমন ঘটমট লাগছে, যে আমরা একটু আগে জানছিলাম যে রাশিকে আমরা পরিমাপ করতে পারছি এবং তার একক থাকছে, কিন্তু এখানে আমি আবার উল্টো কথা বলছি যে রাশি তাকে মাপতে পারছি কিন্তু তার একক নেই। তো এই ব্যাপারটা কি এবার দেখা যাক, যে এটা একটু ম্যাথামেটিক্যালি ব্যাপার আছে। যেমন আমি সেই এক্সাম্পল দিয়েছিলাম, যদি তোমার মনে থাকে, যে 15 কেজি একটা বস্তুর ভর এ আছে, আর বি বস্তুর ভর মনে হচ্ছে 5 কেজি আছে, যদি দুটো ভাগ করে দিই তাহলে কি হচ্ছে, এ কে বি এর ভর আর বি এর ভর ভাগ করছি, মনে করো এ এর ভর আর বি এর ভরকে ভাগ করছি, তা তুমি কি পাচ্ছ, এ এর ভরটা হচ্ছে 15 কেজি আর বি এর ভরটা 5 কেজি, ভাগ করে দেখো তুমি পাচ্ছ দুই থেকে এককটা কেটে যাচ্ছে, কারণ দুদিকে এককে সেম আছে, তোমার 3 একটা পড়ে থাকে, এই 3টা কিন্তু কোনো একক থাকছে না, কিন্তু এটা দুটো রাশির ভাগফল হচ্ছে। তবে এটা দিয়ে আমি একটা জিনিস তো বুঝতে পারছি, যে আমরা কি বুঝতে পারছি এখান থেকে বুঝতে পারছি যে এটা হচ্ছে এর যে ভরটা সেটা হচ্ছে বি এর ভরের 3 গুণ, বি এর ভরের 3 গুণ, কিন্তু আমরা এক্স্যাক্টলি এ আর বি এর ভরটা পাচ্ছি না, কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে এ এর ভরটা বি এর ভরের 3 গুণ। তো এরকম টাইপের রাশিগুলোকে বলে এককহীন রাশি। অলরাইট, তো কিছু মানে এটাকে যদি আমি মানে ভাষায় লিখতে চাই, যে দুটো সমজাতীয় রাশির অনুপাতকে বলা যাচ্ছে তোমার এককহীন রাশি। মানে কি, দুটি সমজাতীয় সমজাতীয় ভৌত রাশি যেটা থাকে, ভৌত রাশির অনুপাত আকারে প্রকাশ করলে, অনুপাত আকারে প্রকাশ করলে আমরা পাবো এককহীন ভৌত রাশি। আমরা পাবো হচ্ছে কি, এককহীন ভৌত রাশি। ওকে, যেমন আগেরটাই পেলাম যে আমার 15 কেজি আছে, এখানে 5 কেজি আছে, দুটো একই জাতীয় ভৌত রাশি যাকে আমি অনুপাত করলাম, 15 কেজি বাই 5 কেজি 3 পেলাম। তো এইটা হচ্ছে তোমার এককহীন ভৌত রাশি। কিছু এক্সাম্পল আছে, যেমন তোমার মৌলের পারমাণবিক ভর, এটা হচ্ছে এককহীন ভৌত রাশি, মৌলের পারমাণবিক ভর, পারমাণবিক ভর এটা কি, এটা সমান হচ্ছে তোমার মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর বাই হচ্ছে তোমার হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। তো এই ব্যাপারটা, এখানে তো দুটোই ভর, সেম ভর ইউনিট দিয়ে ভাগ করা হচ্ছে, তাই ওটা কেটে যাচ্ছে, দিয়ে এখন কিছু থাকছে না। আচ্ছা, এবারে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম মানে দুটো একক আছে, একটা হচ্ছে কোণ। কোণটা কি, কোণটা হচ্ছে বেসিক্যালি যদি তুমি কোণটা ভাবো, এটা একটা ধরো করো, মানে বৃত্তই আঁকি একটা, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। এটা বৃত্তচাপ আঁকলাম, এই বৃত্তচাপটার দৈর্ঘ্য মনে করো এস, আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে কোণ হচ্ছে বেসিক্যালি এস বাই আর। ওকে, এবং কোণটাকে যদি আমি থিটা লিখি, তাহলে তোমার থিটা ইকুয়াল টু হয় এস বাই আর। তোমার এবার এস বাই আর তুমি দেখতে পাচ্ছ যে
এসটা একটা দৈর্ঘ্যের একক, যদি মনে করো সাপোজ এটা সেন্টিমিটার এবং এটাও সেন্টিমিটার, তাহলে কেটে কুটে গেলে কিছু থাকছে না একক, কিন্তু এটা একটা নাম দেওয়া হয়। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই, এটাও একক কিন্তু রাশি, কিন্তু এর একটা নাম দেওয়া আছে। এর নামটা হচ্ছে রেডিয়ান বলা হয়। রেডিয়ান, রেডিয়ান। ওকে। আর একটা হচ্ছে এটা এটা তোমার এই কোণটা হচ্ছে তোমার দ্বিমাত্রিক কোণ, মানে বলতে পারি এটা তোমার হচ্ছে টু ডাইমেনশনাল কোণ, ডাইমেনশনাল অ্যাঙ্গেল। মানে হচ্ছে তোমার ওই প্লেন, যে প্লেনের মধ্যে থাকে সেই অ্যাঙ্গেলটা। প্লেন মানে হচ্ছে এক্স ওয়াই, যে তল, এক্স ওয়াই তলের মধ্যে অ্যাঙ্গেল। কিন্তু স্টেরেডিয়ান মানে এটাকে হচ্ছে ঘনকোণ। ঘনকোণ হচ্ছে তোমার একটা হচ্ছে এরিয়া, মানে ক্ষেত্রফল, আর একটা হচ্ছে তোমার লেন্থের স্কোয়ার। লেন্থ মানে হচ্ছে লিখে লেন্থের স্কোয়ার। তো এটা যে ছবি আঁকি আমি, এটা পয়েন্ট আছে মনে করো, একটা ও পয়েন্ট। ওকে। এবার ওই ও পয়েন্টের উপরে একটা এরিয়া আছে, এরকম টাইপের একটা এরিয়া আছে। ওকে। এই এরিয়াটা মনে করো কিছু একটা এরিয়া আছে এস, আর এখান থেকে ও পয়েন্ট থেকে এর একটা ডিস্টেন্স মনে করো আর আছে। তাহলে তোমার এই ঘনকোণ সেটা যেটা হচ্ছে সেটা এস বাই আর স্কোয়ার। তো এসটা হচ্ছে তোমার কি এরিয়া মানে তোমার হচ্ছে সাপোজ এটা বৃত্তাকার যদি হয় তাহলে পাই আর স্কোয়ার। তাহলে এর যে এককটা হচ্ছে যদি হবে সেমি স্কোয়ার, আবার যে আর স্কোয়ার যে নিচে আছে তার এককও সেমি স্কোয়ার। এটা যদি সেমি স্কোয়ার, এটাও সেমি স্কোয়ার, যদি সেমি একক ধরি তাহলে দুটো কেটে গেলে সেম একক হয়ে যাচ্ছে। তো এটা এককহীন রাশি, কিন্তু এর একটা নাম দেওয়া হয়, সেটা স্টেরেডিয়ান। এস আর, স্টেরেডিয়ান, বাংলায় এরকম লেখা হয় স্টেরেডিয়ান। তো এটা পরীক্ষা আসতে পারে যে দুটি এককহীন ভৌত রাশি আছে, যাদের একক আছে একটা, সেই নামগুলো বলে, একে বলে ঘনকোণ, কোণ, ঘনকোণ। তার এককগুলো হচ্ছে রেডিয়ান, স্টেরেডিয়ান। রাশিগুলো হচ্ছে কোণ একটা, আর একটা ঘনকোণ। ওটা একটা থ্রি ডাইমেনশন অ্যাঙ্গেল, ওই জন্য এটা দেওয়া হয়েছে। এর এককটা হচ্ছে রেডিয়ান, স্টেরেডিয়ান। এস আর। তো ঠিক আছে, তো এবার আমরা এককটা বুঝলাম, অর্থাৎ আমরা একক সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। এবার এককের আবার ভাগ আছে, একটা হচ্ছে মৌলিক একক, যেটাকে ইংরেজিতে ফান্ডামেন্টাল ইউনিট। আর একটা আছে লব্ধ একক, লব্ধ, বয় হয়, লব্ধ একক। এটাকে বলা হচ্ছে ডিরাইভড ইউনিট। তো ব্যাপারটা কি, তো অলরেডি তুমি একক সম্বন্ধে বুঝে গেছো। একক কিছুই না, একক হচ্ছে একটা পরিমাপ, এটা পরিমাপের যে সম্পূর্ণতা প্রকাশ করে। ওকে। এবার এককটা হচ্ছে দু রকম, একটা মৌলিক, একটা লব্ধ। যেমন স্কেলার রাশি পড়েছিলাম, রাশি সম্বন্ধে আমরা পড়েছিলাম যে স্কেলার ভেক্টর, ওরকম এককের ব্যাপারটা আসি এবার। এককটা যেটা মৌলিক মানে ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে কারোর উপর ডিপেন্ড করবে না। অর্থাৎ মৌলিক যে এককটা হচ্ছে, মৌলিক এককটা হচ্ছে এটা হচ্ছে, এটা কারোর উপর নির্ভরশীল নয়, কারোর উপর নির্ভর করে না কারোর উপর, নির্ভরশীল নয়, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে এর সাহায্য নিয়ে আমরা অন্য একক তৈরি করতে পারি, এর সাহায্য দ্বারা অন্য একক তৈরি করতে পারি। আর লব্ধটা হচ্ছে কি, জাস্ট অপোজিটটা। লব্ধটা হচ্ছে নির্ভরশীল, আর এটা হচ্ছে অন্যের সাহায্যে তৈরি হয়, এটা অন্যের সাহায্যে তৈরি। এবার এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো মৌলিক যে এককগুলো আছে তার যে উদাহরণটা,
তোমার যে মৌলিক একক বা প্রাথমিক একক যেটা আছে, সেখানে তোমার থাকে যে দৈর্ঘ্য, ভর, সময়, মানে রাশিগুলো যে একক এগুলো, এই রাশিগুলো যে একক এরা হচ্ছে কারোর উপর ডিপেন্ড করে না, এরা সিঙ্গেল নিজের উপর থাকে। কিন্তু তুমি যদি মনে করো বেগ বের করতে চাও, বেগ একটা লব্ধ রাশির একক। যেমন বেগের ক্ষেত্রে কি, বেগ হচ্ছে তোমার সরণ বাই সময়, হচ্ছে সরণ বাই সময়। তা সরণটা তোমার কি, সরণটা তোমার হচ্ছে দৈর্ঘ্যের একক, আর একটা হচ্ছে সময়ের একক। তা তুমি দেখতে পাচ্ছ যে বেগটা কেন লব্ধ একক, কারণ বেগটাতে দৈর্ঘ্যের একক আছে, একটা সময়ের একক আছে। এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার মৌলিক একক, অর্থাৎ দুটো মৌলিক এককের সাহায্যে তোমার বেগ তৈরি হচ্ছে, তাই বেগ লব্ধ একক। ওকে। আরো তোমার আছে, যেমন মনে করো ক্ষেত্রফল। ক্ষেত্রফল যে রাশিটা আছে, সেই রাশিটার যে একক হয় ক্ষেত্র মানে দুটো দৈর্ঘ্যের গুণফল, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। এবার তোমার যে দৈর্ঘ্যগুলো হচ্ছে, সেই দৈর্ঘ্যগুলো কি, এগুলো তোমার হচ্ছে একক, কি বলে, মৌলিক একক। মৌলিক দুটো মৌলিকের গুণফল করে তোমার বাচ্চা হচ্ছে এই দৈর্ঘ্যটা, ক্ষেত্রফলটা। তাহলে ক্ষেত্রফল তোমাকে লব্ধ একক। আরো অনেক আছে, সেগুলো তুমি দেখতে পাবে যেসব হয়। এবার এটা তুমি বুঝে গেলে যে মৌলিক এককটা কি আর লব্ধ এককটা কি, বুঝে গেলে। লব্ধ এককটা হচ্ছে মৌলিক এককের সাহায্যে তৈরি হয়, আর মৌলিক এককগুলো কারো সাহায্যে লাগে না, একা একাই তৈরি হয়, কারণ এগুলো ফান্ডামেন্টাল। এটা 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 একটা পুরো প্রাথমিক, এটা দিয়ে শুরু হয় সবকিছু। মানে এর চেয়ে আর এটাকে ভাঙলে আর কিছু পাবো না, যেটা বলতে চাইছি আমি। অর্থাৎ আমি যদি বেগকে ভাঙি, বেগকে ভাঙলে আমি সরণ বা সময় বা দৈর্ঘ্য বা সময় পাচ্ছি, কিন্তু আমি দৈর্ঘ্যকে ভাঙতে পারছি না। তো যাকে ভাঙতে পাচ্ছি না, মানে সে তার নিজেরটা দিয়ে তৈরি হচ্ছে, তাই সেটা মৌলিক। আর যাকে ভাঙতে পারছি, সে লব্ধ। এটা হচ্ছে এর মেন বক্তব্য। এইবার হচ্ছে এককের বিভিন্ন পদ্ধতি, সিস্টেম অফ ইউনিটস। এটা ব্যাপারটা বলা যাক কি, এবং এটা কেন দরকার ছিল সেটাও বলছি। এককের বিভিন্ন পদ্ধতি, তো এটা হচ্ছে তিনটে পদ্ধতি আছে। একটা হচ্ছে সিজিএস, দু নম্বরটা হচ্ছে এসআই বা এমকেএস, আর তিন নম্বরটা হচ্ছে তোমার এফপিএস। ওকে। এসআই আরো কিছু অ্যাড করে টোটাল আরো চারটে অ্যাড করা হয়েছে, সাতটা করা হয়েছে মোট। এসআই মোট সাতটি আছে, আরো চারটে অ্যাড করা হয়েছে। এবার সিজিএস এ কি হয়, এখানে হচ্ছে এটাকে সেন্টিমিটার, মানে এটা এইগুলো যে সিজিএস, এর দৈর্ঘ্য, ভর আর সময়। এমকেএস ওই দৈর্ঘ্য ভর সময়। তো সিজিএস এ তোমার যদি তুমি ভালো করে ভাবো, সিজিএস এখানে তোমার দৈর্ঘ্যের একক হচ্ছে পাবে তুমি সেন্টিমিটার, এখানে ভরের একক পাবে তুমি গ্রাম, আর এখানে সময় একক পাবে তুমি সেকেন্ড। এটা হচ্ছে তোমার এটা দৈর্ঘ্য থাকছে, এটা থাকছে তোমার হচ্ছে ভর, এটা থাকছে সময়। এসআই কে এমকেএসও বলে। তুমি এমকেএস যদি ভাবো, এম ফর মিটার, কে ফর কেজি, আর এদিকে তোমার এস ফর সেকেন্ড। আর এফপিএস, এটা তোমাদের বইয়ে নেই, লিখে দিচ্ছি। এফপিএস এ তোমার একই রকম, এফটা তোমার দৈর্ঘ্য, পিটা তোমার ভর, আর তোমার সেকেন্ড। এটা ফুট, এটা বিটিএস ইউনিট, ফুট। এটা পাউন্ড, পাউন্ডকে লেখা হয় এলবি। আর একটা হচ্ছে তোমার সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। তো এসআই পদ্ধতিতে তোমার আরো চারটি একক অ্যাড করা হয়েছিল। সেই চারটি একক কি, মানে দৈর্ঘ্য, ভর, সময় ছাড়াও আরো চারটি একক অ্যাড করা হয়েছে। দৈর্ঘ্য, ভর, সময় চারটি একক, সেটা হচ্ছে তোমার এক নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ তড়িৎ প্রবাহ মাত্রা, এটা হলো অ্যাম্পিয়ার। সেকেন্ড হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রাকে বলে হচ্ছে তোমার ওই কেলভিন, যেটা আমি আগে বলেছিলাম, বড় হাতের কে। তারপরে তোমার হচ্ছে দীপন প্রাবল্য, এটা ক্যান্ডেলা, সিডি।
আর একটা থাকে তোমার হচ্ছে পদার্থের পরিমাণ, সেটা মোল। পদার্থের পরিমাণ, এটাকে মোল দিলে ভাই, MOL। তো ওই চারটে মনে রাখবে এক্সট্রা, মেন কাজ এই তিনটে দিয়ে হয়ে যায়, এটা মনে রাখবে জাস্ট। আর হয়তো খুব একটু লাগতে পারে, তাপমাত্রা লাগতে পারে, বাকি মোল তো মোলের চ্যাপ্টারতে পেয়ে যাবে। তো এবার আর দুটো বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে 7টার সঙ্গে আরো দুটো থাকবে, একটা হচ্ছে রেডিয়ান, আর স্টেরেডিয়ান। এই দুটো, রেডিয়ান ওই কোণের একক, আর ঘনকোণ। তাহলে মোট ওই 9টা হচ্ছে এখানে। তো আপাতত এই SI দিয়ে সমস্ত মেজারমেন্টের কাজগুলো চলে। এবার কিছু একক আমি তোমাদের বলবো, সেটা তোমাদের দেখে নিতে হবে কি করে হবে। সাপোজ আমি মনে করলাম যে আয়তনের একক, আয়তনের একক তোমার হচ্ছে, এদিকে তোমার হচ্ছে আছে SI, এদিকে CGS। এফপিএসটা বলছি না, এফপিএসটা লাগবে না। তো আয়তন মানে হচ্ছে তিনটে দৈর্ঘ্যের গুণফল, তাই তো, মানে তিনটে দৈর্ঘ্যের গুণফল মানে দৈর্ঘ্যের কিউব। তাই দৈর্ঘ্যের একক কি হয় সিজিএস এসআই পদ্ধতিতে? মিটার। তাহলে এখানে তিনটে মিটারের গুণফল, মিটার টু দি কিউব। সিজিএস এ কি হবে? তিনটে সেমির গুণফল, তাহলে সেমির কিউব। ওই একই ব্যাপার। আচ্ছা, এবার যদি বলি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল হচ্ছে দুখানা দৈর্ঘ্যের গুণফল, আর দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে? এখানে তুমি পাচ্ছ মিটার স্কোয়ার, এখানে পাচ্ছ সেন্টিমিটার স্কোয়ার। ওকে। আচ্ছা, এইবার যদি আমি সাপোজ বলি হচ্ছে বল, বল মানে হচ্ছে এসআই পদ্ধতিতে আমি নিউটন, আর সিজিএস পদ্ধতিতে আমরা জানি হচ্ছে ডাইন, এরকম। এগুলো পরে আমরা শেখাবো এগুলো কি করে আসে। আর দু একটা দেখিয়ে দিচ্ছি। ঘনত্ব, ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, তাই তো, ভর বাই আয়তন। ভরের একক অলরেডি আমরা জানি কি, ভর মানে আমরা জানি হচ্ছে এসআই হচ্ছে কেজি, আর আয়তন মানে একটু আগে প্রথমেই দেখালাম যে মিটার কিউব, কেজি বাই মিটার কিউব। তো এটা তুমি লিখতে পারো কেজি মিটার টু দি পাওয়ার -3। আর এখান থেকে একই রকম ভাবে লিখতে পারো গ্রাম সেমি -3। তো এরকম আরো অনেক কিছু আছে। যদি বলি বেগ, বেগের একক এখানে কি হচ্ছে? বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময়। তাই সরণ মানে দৈর্ঘ্য একক, দৈর্ঘ্য মানে হচ্ছে তোমার মিটার, সময় নিচে আছে, উপরে চলে গেলে s টু দি পাওয়ার -1 হয়ে যাবে। এখানে তোমার সেমি সেকেন্ড টু দি পাওয়ার -1। আরো অনেক আছে, আমি দেখাচ্ছি না, এগুলো তোমরা সব পড়ে নেবে। এইবার আছে হচ্ছে একটা পদ্ধতি, এটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতি একটা ভালো পদ্ধতি, এটা দিয়ে আমরা জাস্ট 10 দিয়ে, মানে আগেরটাকে 10 পরেরটাকে 10 দিয়ে ভাগ গুণ এরকম করে আমরা করি। আমি দেখাচ্ছি এটা মেট্রিক পদ্ধতিটা কি। মেট্রিক পদ্ধতি, মেট্রিক পদ্ধতি আমরা এককের কনভার্সন করি। কি করি আমরা? এটা হচ্ছে, এটাকে আর একটা নামও আছে, দশমিক পদ্ধতি। দশমিক পদ্ধতি। তো এটাতে আমরা কি করি? এটাতে হচ্ছে, এটা এ আছে, এটা বি আছে, ওকে, আর সি আছে, তিনটে একক, আলাদা আলাদা একক একই রাশির। তো রাশি সেম আছে, অর্থাৎ মনে করো দৈর্ঘ্যর একক আছে, দৈর্ঘ্যটা রাশি, তার তিনটে আলাদা আলাদা একক আছে, পরপর আছে এগুলো, এরকম মনে করো। তো যখন আমি এইখান থেকে এদিকে যাব, অর্থাৎ বি থেকে সিতে যাব, তখন তাকে 10 দিয়ে গুণ করব। আবার যখন বি থেকে এতে যাব, তখন আমি 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করব। তো এটা বোঝা যাক কি? মনে করো তুমি জানো যে ডেকা আছে, বাংলা লিখছে এরা, ডেকা, এখানে আছে মিটার, এখানে ডেসি, বা এখানে সেন্টি। তো তুমি যদি মিটার থেকে, তোমার 10 মিটার আছে,
10 মিটার, এই 10 মিটার থেকে যখন তুমি 10 ডেসিতে যাবে তখন তুমি 10 দিয়ে গুণ করলে, তাহলে তোমার সেটা 100 ডেসি হয়ে গেল। আর যখন সেন্টিতে তুমি যাবে তখন আবার একে 10 দিয়ে গুণ করলে, তাহলে তোমার হয়ে গেল 1000 সেন্টি। কারণ তোমার 10 মিটার সমান হচ্ছে 1000 সেন্টিমিটার। আর তুমি ডেকায় যাও তাহলে তোমাকে 10 দিয়ে ভাগ করে 1 হয়ে যাবে। ওকে, 1/10। তো এটা বলতে চাইছি আমি। তো এটা তুমি জানো, আমি বলছি না কিছু। এবার কিছু একক, এই যে তোমার মেট্রিক এককগুলো আছে, এককগুলোর কিছু চিহ্ন আছে এবং অর্থ আছে, মান আছে, সেটা আমি বলছি। ডেকা, ডেকাটাকে লেখা হয়, ডেকাকে DECA লেখা হয়, DECA ডেকা। ছোট করে যখন লেখা হয় সেটাকে DA। এই ডেকা থেকে যদি মিটারে যাও তাহলে তোমাকে 10⁻1 দিয়ে গুণ করতে হবে। এখান থেকে সবটাই মিটারে যাচ্ছি আমি, মানে আমরা মিটারে যাচ্ছি। অর্থাৎ 1 ডেকা থেকে যদি আমি 1 মিটার যাই 10 দিয়ে গুণ করবো। তারপর যদি হেক্টো আছে, হেক্টোকে লেখা হয় H দিয়ে, এটা 10 স্কোয়ার। তুমি জানো যে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, ওইরকম ব্যাপারটা। ব্যাপারটা কি ছিল? কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তো তুমি যদি ডেকা থেকে মিটারে যাও, যদি ডান দিকে যাচ্ছে 10 দিয়ে গুণ হচ্ছে, তাই 10 দিয়ে গুণ করেছি। আবার তুমি যদি হেক্টর থেকে মিটারে যাও তাহলে দুটো যাচ্ছ, একটা দুটো, তাই 10 স্কোয়ারে গুণ করেছি, দুটো 10 দিয়ে গুণ করে 10 স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, কিলো থেকে তুমি যাচ্ছ মিটারে, তাহলে কত? এখানে একটা হলো, এখানে দুটো হলো, তিনটে, মানে 3বার। তাহলে তোমার কিলোকে তুমি কে দিয়ে লেখো, 10⁻3। ওকে, তাহলে বড় ইউনিটগুলো হচ্ছে। তারপরে মনে করো মেগা, এগুলো মনে রাখবে একটু। মেগা মানে হচ্ছে, এটাকে লেখা হয় বড় হাতের M দিয়ে, 10⁻6। মেগার পর গিগা, গিগাতে লেখা হয় G, 10⁻9। তারপরে লেখা হয় টেরা, TERA, এটা লেখে বড় হাতের T দিয়ে, 10⁻12। তারপরে তোমার পেটা, PETA, এটা বড় হাতের P দিয়ে লেখা হয়, 10⁻15। এবং এক্সা, মানে এটাকে দিয়ে লেখা হয়, আর এটাকে ছোট হাতে EXA লেখা হয়, EXA, এটা 10⁻18। তো এগুলো তোমার এককগুলো হচ্ছে। এটা বড়োর দিকে যাচ্ছে, অর্থাৎ অনেক বড় দিকে যাচ্ছে। যদি ছোটোর দিকে যায়, ছোটো স্কেলে যায়, তখন ছোটো স্কেলে যখন তুমি যাবে, মানে এগুলো তো বড় বড় একক, অনেক বড় বড় একক এগুলো। ছোট স্কেলে যাবে, সেম ডেকার মধ্যে তোমার থাকবে হচ্ছে ডেসি, এটা বড় স্কেল। হ্যাঁ, এটা মিটার থেকেই, মিটারেই যাচ্ছি আমি। তোমার যদি ডেসি থাকে, ডেসিকে লেখা হয় D দিয়ে। তো এটা 10⁻−1, আগে +1 ছিল, -1 হচ্ছে। তো ডেকার মিটার থেকে যখন দিকে যাচ্ছে, মানে মিটার থেকে, মানে বাঁ দিয়ে যখন ডান দিকে যাচ্ছি, বাঁ দিক থেকে আসছি ডেকা থেকে মিটারে, তখন 10⁻1। আর ডান দিকে যাচ্ছে তখন একবার কমে যাচ্ছে। সে হেক্টর জায়গায় তোমার থাকবে সেন্টি, এটাকে সেমি লেখা হয়, 10⁻²। অর্থাৎ এটা কারেসপন্ডিং হয়। সেম এটার কারেসপন্ডিং এটা মিলিমিটার, মিলি, এটাকে M দিয়ে, 10⁻3। এবার এটা জায়গায় পিকো হয়, যেমন মেগা ছিল ওদিকে। অর্থাৎ আমি যদি এটা গ্রাফে আঁকি, গ্রাফে যদি ড্র করি, তাহলে ব্যাপারটা ভালো রকম হয়, যে এখানে মিটার আছে, এখানে 10⁻6, এদিকে থাকবে তোমার হচ্ছে মাইক্রো, আর এদিকে থাকবে তোমার হচ্ছে মেগা। ওকে, তো তোমার এই মাইক্রো যেটা হয়, এটা 10⁻−6 হয়। আমি এটা গ্রাফিক্যালি দেখাচ্ছি পরে, তারপরে বুঝতে পারবে। তো এদিকে থাকবে তোমার হচ্ছে, তারপরে এর কারেসপন্ডিং ন্যানো, ন্যানোকে লেখা হয় N দিয়ে, এবং 10⁻9। এই জায়গায় থাকবে হচ্ছে তোমার যেটা টেরা আছে, সেটা তোমার থাকবে হচ্ছে পিকো, পিকোকে লেখা হয় P দিয়ে, 10⁻12। সেকেন্ডারি কারেসপন্ডিং যেটা আছে সেটা ফেমটো লেখা হয়, ফেমটোকে লেখা হয় F দিয়ে, এটা হচ্ছে 10⁻−15। আর অ্যাটো, এটা অ্যাটমিক লেভেল চলে আসছে, অ্যাটোকে A লেখা হয়, এটাকে তোমার হচ্ছে 10⁻18। তো এটা যদি আমি স্কেলে আঁকি, এটা বড় স্কেলের মধ্যে, তাহলে তোমার ব্যাপারটা ভালো বুঝতে পারবে, খুব ভালো করে বুঝতে পারবে এটা ব্যাপারটা।
এখানে আছে তোমার, এদিকে তোমার একদম আছে হচ্ছে মিটার। ওকে, প্রথম ঘরটা। এবার এইখানে তোমার আছে ডেসি। ওকে, এদিকে তোমার ডেসির কারসপন্ডিং আছে তোমার যে ডেকা, ডিএ। তারপরে তোমার এদিকে তোমার আছে হচ্ছে সেন্টিমিটার, সেন্টিকে সি দিয়ে লেখা হয়। আর সেন্টির কারসপন্ডিং আছে তোমার হচ্ছে হেক্টো। অর্থাৎ মিটার থেকে এই যে ডিস্টেন্স সেন্টির, এদিক থেকে এদিকে ডিস্টেন্স সেম, বাঁদিক ডান দিকে। এদিকে গেলে তোমার হচ্ছে মিটার থেকে এদিকে গেলে তোমার 10 দিয়ে ভাগ করতে হবে, এদিকে ভাগ করতে হয়, আর এটা গেলে গুণ করতে হয়, এদিকে গুণ 10 দিয়ে, ওই 10 দিয়ে, 10 দিয়ে ভাগ। ওকে, এবার সেম এদিকে তোমার থাকে মিলিয়েম। ওকে, এটা মিটার, হ্যাঁ এটা মিটার, জিনিসটা খুলে যাবে, একই ব্যাপারটা যখন খুলে যাবে, এটা মিটার, আর এটা মিলি। আর এদিকে তোমার যেটা আছে সেটা হচ্ছে মিলির যে কারসপন্ডিং, সেটা হচ্ছে কিলো, কে। এদিকে যদি তুমি ভাবো মাইক্রো, 10⁻⁶, আর মাঝে দুটো ঘর আছে সেটা দেওয়া হয়নি। ওকে, এটা মাইক্রো। আর এদিকে দুটো ঘর আছে মাঝে, এখানে মেগা। এইখানে তোমার যেটা আরো ভেতরে ঘর আছে কিছু, এখানে 10⁻, এখানে তোমার ন্যানো। আর এখানে তোমার যে গিগা, মাঝে ঘর আছে দু একটা। তো এই দিকে তোমার যেটা আছে সেটা তোমার পিকো। আর এদিকে তোমার হচ্ছে যেটা পাবে সেটা হচ্ছে টেরা, ক্যাপিটাল টি। এদিকে তুমি পাবে হচ্ছে ফেমটো, এফ। আর দুটো ঘর আছে, তারপরে আছে। আর এদিকে তুমি পাবে হচ্ছে পেটা, ক্যাপিটাল পি। এদিকে তুমি পাবে হচ্ছে অ্যাটো। আর এদিকে তুমি পাবে হচ্ছে এক্সা। ওকে, এবার জাস্ট মানগুলো বসিয়ে দাও। 10⁻1, 10⁻2, 10⁻2, 10⁻3, এটা 10⁻6, এটা 10⁻9, এটা 10⁻12, এটা 10⁻15, এটা 10⁻18। এদিকেও সেম, 10⁻−1, 10⁻−2, 10⁻−3, 10⁻−6, 10⁻−9, 10⁻- এখানে ধরো 12, 10⁻−15, 10⁻−18। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। যদি বলা হয় 1, মনে করো 15 ডেকা আছে, 15 ডেকা থেকে তোমাকে বললো যে কত এক্সা, এক্সা ইউনিটে কত, অর্থাৎ তোমাকে যেতে হচ্ছে এইখান থেকে তোমাকে এই লাস্টে আসতে হচ্ছে। তা তুমি অলরেডি জানো যে ডেকা মানে হচ্ছে এই দিকটা, এখান থেকে এই পর্যন্ত 10⁻18 দিয়ে গুণ করতে হচ্ছে। ওকে, তাহলে 15 যে ডে, সেটা তোমায় গুণ করতে হচ্ছে কত দিয়ে, প্রত্যেক ঘরে যাওয়ার জন্য এখানে মোট ঘর আছে তোমার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এরকম করতে করতে মোট 18টা ঘর আছে। আর 19টা ঘর, 10⁻19 দিয়ে গুণ করবে, তার সঙ্গে যেটা 15 ছিল, সেই 15A, অর্থাৎ 15 ইন্টু 10⁻19A হবে তোমার 1015 ডেকা সমান। আবার যদি আরেকটা এক্সাম্পল দিই, যে 1 গিগা সমান কত মেগা। তাই তুমি দেখো তোমার গিগা আছে এইখানে, এই যে গিগা আছে তোমার এখানে, আর মেগা তোমার এখানে আছে। মাঝে তোমার ঘর আছে হচ্ছে 3টে ঘর আছে, এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, আর একটা, তাহলে 1টা 2টো 3টে। তাহলে তোমাকে গিগা থেকে মেগাতে গেলে 3টে ঘর আছে। এবার যেহেতু গিগা থেকে তুমি মেগায় যাচ্ছ, তা তুমি যাচ্ছ হচ্ছে এইদিকে, ডান দিকে যাচ্ছ, দিক থেকে ডান দিকে তুমি গুণ করতে হবে। যেহেতু তোমার 3টে ঘর, তাই 3টে 10 দিয়ে গুণ করতে হবে, বেসিক্যালি 10⁻³ দিয়ে তোমায় গুণ করতে হচ্ছে। তার মানে তোমার আছে হচ্ছে 1 গিগা, তাহলে 1 গিগাকে আমি 10⁻³ দিয়ে গুণ করলে কি 10⁻³ মেগা হচ্ছে, 1 গিগা সমান। তো এটা তোমার অ্যান্সার। তো এইভাবে এটাকে ইউজ করা হয়, তোমরা অলরেডি জানো এগুলো।
তোমরা শুধু জানতে কিলো থেকে, কিলো হেক্টর থেকে তোমার জানতে হচ্ছে এই পর্যন্ত জানতে, মিলি পর্যন্ত জানতে, তারপর এগুলো আছে, এগুলো এখন তোমার শিখলে। ওকে, এটা গেল। এবার কিছু সংখ্যা আমি পড়াবো। ওকে, সেই সংখ্যাটা যদি হয়ে যায় তাহলে তোমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। অর্থাৎ প্রমাণ দৈর্ঘ্য, স্ট্যান্ডার্ড লেন্থ, স্ট্যান্ডার্ড টাইম এবং স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেগুলো তোমায় জানতে হবে, এবং সেটার কারণ স্ট্যান্ডার্ড করা হয়েছে। স্ট্যান্ডার্ড লেন্থ অ্যান্ড স্ট্যান্ডার্ড টাইম। এটা যে স্ট্যান্ডার্ড লেন্থ, এটা আবার স্ট্যান্ডার্ড টাইমগুলো কেন ধরা হচ্ছে? এটা কেন ধরার কারণ হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি বিশ্বের যে ফ্রান্সে ইন্টারন্যাশনাল ওয়েটসের যে ব্যুরো আছে, ফ্রান্সের যে আন্তর্জাতিক যে অফিসটা আছে, আন্তর্জাতিক ব্যুরো, তো এরা কি করছে, এরা 1 মিটার যে দৈর্ঘ্য আছে, 1 মিটার যে লেন্থ বা দৈর্ঘ্য, সেটাকে এরা ডিফাইন করেছে। কিভাবে ডিফাইন করেছে? ওদের কাছে একটা লম্বা একটা পাত আছে, যেটা হচ্ছে তোমার প্লাটিনাম আর হচ্ছে ইরিডিয়াম। ইরিডিয়াম, প্লাটিনাম আর ইরিডিয়াম, ওটাকে লিখে দিচ্ছি, প্লাটিনাম, প্লাটিনাম এবং ইরিডিয়ামের একটা সংকর ধাতু আছে, যেখানে 90:10 অনুপাতে, ওজন অনুপাতে আছে, ভর অনুপাতে আছে প্লাটিনাম ও ইরিডিয়াম। তো এবার কি করা হচ্ছে, এইটাকে একটা স্পেসিফিক চাপ, অর্থাৎ 1 বার চাপে এবং 0 ডিগ্রি সেলসিয়াসে রাখা আছে। ওকে, তো ওইটা যে প্লাটিনাম তারের বা প্লাটিনামের যে একটা তোমার যে দ্বন্দ্ব, এর আগে যে তার যে মাঝের দৈর্ঘ্যটা, সেটাকে 1 মিটার ধরা হচ্ছে। এবং সারা বিশ্বের যে বিভিন্ন জায়গা থেকে যে মাপ করা হচ্ছে, তারা হচ্ছে এর সাপেক্ষে মাপবে, অর্থাৎ তারাও তাদের যে প্রমাণ মাপটা সেটা নিয়ে যাবে হচ্ছে, তারা যে একটা দ্বন্দ্ব নিয়ে যাবে, সে দ্বন্দ্বটা গিয়ে এনে মাপবে এই মাপের সঙ্গে, এবং সেটা তারা নিয়ে চলে আসবে তাদের দেশে, এবং তারা তাদের দেশের সাপেক্ষে ওই যে মাপটা নিয়ে এলো সেই মাপটাকে ওরা 1 মিটার ধরে নেবে। তা বোঝা গেল 1 মিটার দূরত্বটা কি, যে পিছনে একটা মেন একটা স্ট্যান্ডার্ড করা হয়েছে। কারণ কি, যাতে করে সমস্ত বিশ্বে যে মাপের একটা নির্দিষ্ট থাকে, নাহলে কেউ বলছে আমার এটা 1 মিটার, কেউ বলছে না আমার এতটা, এটা 1 মিটার, এরকম করলে তো ব্যাপারটা চলবে না। যেহেতু সমস্ত বিশ্বে একটা নির্দিষ্ট নিয়মে চলতে হবে, তাই জন্য একটা পার্টিকুলার যে লেন্থ, সেটাকে আমরা 1 মিটার ধরে নিয়েছি, এবং সেই লেন্থের সাপেক্ষে বাকি যা আমরা মাপবো সেটা 1 মিটারই হবে, বা তার 1 মিটারের মাল্টিপল গুণ, বাড়বে কমবে যা হবে সেটা হবে। এটা হচ্ছে এটা। তো এটা বোঝা গেল 1 মিটারটা। এখানে তোমার টেম্পারেচার ফিক্স না রাখলে কি হবে, লেন্থ ওখানে লেন্থ চেঞ্জ হয়ে যাবে, ওই জন্য টেম্পারেচার প্রেসারগুলো ফিক্স রেখেছে। আর প্লাটিনাম মিডিয়াম নিয়েছে যাতে করে তোমার ওটা তোমার, যেহেতু তোমার ওটা নিষ্ক্রিয় অনেকটা, অনেকটা বেশি সুন্দর থাকে ওটা, সেজন্য রাখা হয়েছে ওটাকে। এবার এটাকে, তো আগে ছিল, এখন এটাকে আর একটা ভাবে করা হলো, যে লাইটের বেগ, লাইটের যে বেগটা হচ্ছে সি, সেটা হচ্ছে কত যায়, 458, অর্থাৎ এত মিটার বাই সেকেন্ড। এটাকে আমরা লিখি, অ্যাপ্রক্সিমেটলি লিখি হচ্ছে 3 × 10⁸ মিটার বাই সেকেন্ড, লাইটের বেগ। তো তুমি যদি, এবার যেহেতু আমরা মিটারকে ডিফাইন করবো লাইটের বেগের সাপেক্ষে, তোর অ্যাপ্রক্সিমেটলি বেগ নেবো না আমরা, ওরা পুরো যে অরিজিনাল বেগ সেটা নিচ্ছি। এটা যে লাইটের বেগ, এত বেগে যায়, এত বেগে লাইট যায়, অর্থাৎ লাইট 299, 792 যেটা আছে, 458, এটা এত মিটার যায় হচ্ছে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় কত সেকেন্ডে? এটা 1/299,792,458। তো বেসিক্যালি এই যে টাইমটা,
এই টাইমে লাইট যে দূরত্ব যায় সেটা তোমার 1 মিটার। তাহলে এটাকে যদি সিম্পল লিখি যে সি, তাহলে 1/c লিখতে পারি, সি সেকেন্ড। অর্থাৎ 1 মিটারের যে সংজ্ঞাটা, 1 মিটারের যে সংজ্ঞা, তাহলে তোমরা এভাবে লিখতে পারো যে লাইট অর্থাৎ আলো 1/c সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে তাই হলো 1 মিটার। লাইটের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটা বললাম। এবার যদি বলা 1 সেমি কত, 1 সেমি কত, অলরেডি তোমরা জানো যে 1 মিটার মানে হচ্ছে 100 সেমি। তাহলে 1 মিটারকে যদি আমরা 100টা ভাগ করি, সেই প্রতিটা ভাগ হচ্ছে 1 সেন্টিমিটার হবে। ওকে, এবার হচ্ছে সময়, প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম। এটাকে কিভাবে করা হয় দেখো, প্রমাণ সময়টা বলা হচ্ছে তোমার গড় সৌরদিন। গড় সৌরদিন কত, মানে গড় যে সৌরদিন আমাদের হচ্ছে পুরো যে সারা বছরের হিসাব করে একটা গড় বের করে, সেটা হচ্ছে তোমার কখনো তোমার দিন যেটা হচ্ছে সেটা তোমার বেসিক্যালি 24 ঘন্টা ধরা হয়, 24 ঘন্টা। 24 ঘন্টা মানে কত সেকেন্ড, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে এটা ইন্টু 3600 সেকেন্ড। তো এটা মানে তুমি পাবে 86,400 সেকেন্ড। তাহলে গড় সৌরদিন মানে হচ্ছে তোমার 86,400 সেকেন্ড। তোমাকে 1 সেকেন্ডটা সংজ্ঞা লিখতে হবে। তাহলে 1 সেকেন্ডের সংজ্ঞা তোমার হচ্ছে কি লিখবে, যে গড় সৌরদিন যা হয়, গড় সৌরদিনের 1/86,400 সেকেন্ডটাই এত ভাগটাই তোমার হচ্ছে কি 1 সেকেন্ড। তাহলে তুমি অলরেডি জানো যে 86,400 সেকেন্ড মানে হচ্ছে একদিন। তাহলে এই যে 86,400 দিয়ে ভাগ করলে 1 সেকেন্ড পড়ে থাকছে, তাহলে এটাই হচ্ছে তোমার 1 সেকেন্ডের সংজ্ঞা। ওকে, তাহলে এটি লিখি 1 সেকেন্ড সমান হচ্ছে গড় সৌরদিন ইন্টু হচ্ছে 86,400। আর আগে 1 যে মিটার ছিল সেটা হচ্ছে তোমার হচ্ছে 1/c, সি মানে আলোর বেগ, 1 আলোর বেগ, এটা তোমার হচ্ছে 1 মিটার সেকেন্ড। তাহলে দুটো ডিফাইন করা গেল। এটাকে আরো সিজিয়াম পরমাণুর, সিজিয়াম 130, সিজিয়াম 133 যে একটা এনার্জি স্টেট মানে হচ্ছে যে শক্তির যে স্তর, সেটাকে চেঞ্জের পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে সেকেন্ডকে ডিফাইন করা যায়, সেটা আমি এখন বলছি না, সেটা তোমাদের জন্য একটু টিপিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, এটা তো এবার থাক। এবার হচ্ছে আমরা কিছু এককের ফিজিক্যাল কোয়ান্টিটিস একক সম্বন্ধে আমরা দেখব এবং তাদের ডিফাইনও করব। তো সবার প্রথমে হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি জানো তোমরা? ক্ষেত্রফল মানে তোমরা জানো হচ্ছে দুটি দৈর্ঘ্যের গুণফল, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তার মানে যদি আমরা বলি এসআই পদ্ধতিতে এটার একক হচ্ছে কি মিটার স্কোয়ার, আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। এই যদি বলা হয় 1 মিটার স্কোয়ার সমান কত সেন্টিমিটার স্কোয়ার, এটা তোমাকে বের করতে হচ্ছে। তাহলে তুমি কিভাবে বের করবে? 1 মিটার স্কোয়ার থাকলো, এটা মানে কত, এটা মানে 1 মিটার ইন্টু 1 মিটার লিখতে পারো। এবার 1 মিটার মানে কত, 1 মিটার মানে 100 সেমি, এখানে 100 সেমি। তাহলে যে গুণগুলো বলেছিলাম যে সংখ্যাগুলো গুণ হয়ে যায়, তাহলে 100 ইন্টু 100, আর দুটো সেমির গুণফল করে কি হবে, সেমি স্কোয়ার। তো এখানে 10⁴ সেমি স্কোয়ার, 1 মিটার স্কোয়ার সমান। তো এবার তোমরা এককের যে কনভার্সন করবে। আচ্ছা, এবার হচ্ছে আয়তন। সেম আয়তনের এককটা লিখে আমি চেঞ্জ করার সময় শেখাচ্ছি। আয়তন মানে হচ্ছে এসআই পদ্ধতিতে বলা হয় মিটার কিউব, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেন্টিমিটার কিউব। সাপোজ তোমাকে বললো 1000 সেমি কিউব সমান কত মিটার কিউব। ওকে,
তো সেম একই রকম লেখো 1000 সেমি কিউব। এটা মানে কি? এটা মানে হচ্ছে 1000 থাকলো 1 সেমি ইন্টু 1 সেমি ইন্টু 1 সেমি, 3টে সেমির গুণফল করলে তোমার অলরেডি সেমি কিউব আসছে। 1000টা লেখো 1000-এর মতো। 1 সেন্টিমিটার মানে হচ্ছে 1/100 মিটার। এগুলো সব একইভাবে লেখো 1/100 মিটার, 1/100 মিটার। তো তোমার সংখ্যাগুলো নিয়ে যাও, এদিকে 100 থাকলো, এখানে 100, এখানে 100, আর 3টে মিটারের গুণফলে মিটার কিউব হয়ে যাচ্ছে। এটা কাটাকুটি করলে এটা কেটে যাচ্ছে, দুটো শূন্য, আর এখানকার শূন্য কেটে যাচ্ছে। 1/1000 মিটার কিউব সমান 10⁻³ মিটার কিউব। তোমার 1000 মানে 10⁻³ সেমি কিউব সমান 10⁻³ মিটার কিউব। ওকে, এবার হচ্ছে ভরের একক। ভরের একক হচ্ছে কি? কেজি এসআই পদ্ধতি, আর সিজিএস এর পদ্ধতি হচ্ছে গ্রাম, সিজিএস। এবার তোমার যদি ইয়ে করা হয় যে 10 গ্রাম সমান কত কেজি, তো তুমি অলরেডি জানো যে আমি শিখেছিলাম এখানে যেখানে মিটার ছিল সেই মিটার জায়গায় তুমি গ্রাম লিখে দাও, আর সেখানে তুমি কেজি একক যাচ্ছ, তার মানে কি 1 ঘর 2 ঘর 3 ঘর যাচ্ছ, তার মানে তুমি 10⁻³ দিয়ে গুণ করতে হবে যেহেতু দুই যাচ্ছ, অর্থাৎ ভাগ করতে হবে, সরি বাঁ দিকে যাচ্ছ। কারণ তোমার এদিকে তোমার কেজি ছিল, যে ধরো গ্রাম ছিল, গ্রামের পর তোমার হচ্ছে ডেকাগ্রাম, তারপরে তোমার হচ্ছে হেক্টোগ্রাম, আর এদিকে তোমার হচ্ছে কিলোগ্রাম। তা তুমি 1 ঘর 2 ঘর 3 ঘর যাচ্ছ বাঁ দিকে, তার মানে তোমাকে 10⁻³ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 1/3টে 10 দিয়ে ভাগ করতে হবে, এটা ইন্টু 10 কেজি। বুঝতে পারলে কি বললাম? বুঝিয়ে দিচ্ছি ভালো করে আমি। তো তোমার আছে হচ্ছে 10 গ্রাম, তাহলে 10 গ্রাম মানে কি 10 ইন্টু 1 গ্রাম। এবার 10, 1 গ্রাম মানে কত? 1 গ্রাম মানে হচ্ছে তোমার একে প্রথমে 1000 দিয়ে ভাগ করতে হয়, তুমি কেজি পাচ্ছ, তো এটা কেটে যাচ্ছে, 10⁻² কেজি হয়ে গেল 10 গ্রাম সমান। এবার একটা প্রবলেম করি, ঘনত্ব। ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনের ভর, একক আয়তনের ভর, তাই তো? মানে এটা যদি আমি লিখি যে উপরে থাকবে ভর, নিচে থাকবে হচ্ছে আয়তন, তাহলে এসআই পদ্ধতিতে এককটা হচ্ছে কি কেজি এটা, আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে গ্রাম সেমি টু দি পাওয়ার -3। তো এবার একটা একক কনভার্সন করি যে 1 কেজি ইন্টু মিটার টু দি পাওয়ার -3 সমান কত গ্রাম সেমি টু দি পাওয়ার -3, এটা আমার দেখতে হবে। তো এটাও সিম্পল, দেখো এটা যেটা আছে তোমার কাছে যে 1 কেজি মিটার টু দি পাওয়ার -3 মানে হচ্ছে তোমার 1 কেজি বাই 1 মিটার কিউব, এটা তুমি লিখতে পারো। এবার 1 কেজি মানে তোমার 1000 গ্রাম হয় তুমি জানো, আর 1 মিটার কিউব মানে হচ্ছে কত 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার লিখতে পারো। তাই এখানে লিখতে পারো তুমি 1000 গ্রাম, আর এখানে তুমি লিখো 100 ইন্টু 100 ইন্টু 100, এটা সেমি, সেমি সব সেমি সেমি কিউব হয়ে যাচ্ছে। তাহলে এখানে তুমি কাটাকুটি করলে তুমি পাচ্ছ উপরে পাচ্ছ 10⁻³ গ্রাম, আর নিচে 10⁻6 সেমি
টু দি পাওয়ার কিউব। তো এটা করলে 10⁻³ গ্রাম 10⁻³ অর্থাৎ এটা যেটা পাচ্ছি আমরা 10⁻³ গ্রাম 10⁻³। ওকে, এবার একটা প্রবলেম করা যাক। প্রবলেম হচ্ছে একটা পাথর আছে, আয়তাকার পাথর। একটা আয়তাকার পাথর আছে এরকম টাইপের দেখতে। প্রবলেম নাম্বার 1, এই পাথরটা, এখানে একটা পাথর আছে যার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার, আর উচ্চতা হচ্ছে 1 মিটার, মানে এটা উচ্চতা আর এটা প্রস্থ আর এটা দৈর্ঘ্য। তো এবং এর ভরটা হচ্ছে যে 1200 কেজি। তো এর ঘনত্ব কত? তাহলে এর যে আয়তন, ঘনত্ব মানে আমার দরকার ভর বাই আয়তন। তো ভর তো আমার দেওয়া আছে যেটা 1200 কেজি, আয়তন দরকার। আয়তনের জন্য আমার দৈর্ঘ্য প্রস্থ লাগবে, অর্থাৎ আয়তন সমান হচ্ছে তিনটে রাশির গুণফল, তিনটে দৈর্ঘ্যের গুণফল, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। তা এটা তুমি দেখো, এক দৈর্ঘ্য হচ্ছে তোমার তো 3 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার, আর উচ্চতা হচ্ছে 1 মিটার। তা তুমি বলছো 6 মিটার কিউব আয়তন। অতএব ঘনত্বকে লিখাই রো, ডেন্সিটি রো, সেটা যখন ভর মানে হচ্ছে 1200 কেজি আর হচ্ছে 6 মিটার কিউব। এটা কাটাকুটি করলে পাবে 200 কেজি মিটার টু দি পাওয়ার -3। এটা অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পারদের যে ঘনত্ব সেটা দিয়েছে হচ্ছে 13.6 গ্রাম 10⁻³ এটা সিজিএস দেওয়া আছে, যেহেতু সিজিএস এককে দেওয়া আছে, অলরেডি তোমরা জানো কারণ সিজিএস দেওয়া আছে, কারণ এটা সিজিএস এটা সিজিএস। তো বলছে এসআই এটা কত হবে, তো এটা বের করতে আমাদেরকে। তো লিখো 13.6 গ্রাম 10⁻³ তো এটা লিখি, এটা 13.6 গ্রাম, এটাকে 1 গ্রাম লেখো বাই 1 সেমি কিউব। এবার 13.6 1 গ্রাম মানে কত? 1 গ্রাম মানে হচ্ছে 1/1000 কেজি। আর এদিকে তোমার 1 সেমি কিউব মানে হচ্ছে 1 সেমি ইন্টু 1, এটা লিখতে পারি 3টে 1 সেমির গুণফল। উপরটা লিখি 13.6, এটা 10⁻³ কেজি, আর ওটা 10⁻² মিটার কিউব। তো এটা যদি করি আমি 13.6, উপরটা হচ্ছে 10⁻³ কেজি, আর নিচে 10⁻², এটা টু দি পাওয়ার কিউব, আর m টু দি পাওয়ার কিউব। যেমন তোমরা জানো যে ab টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m, সূচকের যে নিয়ম ছিল সেখান থেকে। তো এবার যদি এটা লিখি আমি 13⁻6 10⁻³ কেজি, আর এটা হচ্ছে a টু দি পাওয়ার mn, মানে a টু দি পাওয়ার গুণ হয়ে যাবে 6 মিটার কিউব। তো এবারে আমি আবার সূচক লাগাচ্ছি 13.6, আর এটা 10⁻³ থাকছে, যেহেতু তোমার বেস সেম আছে তাই যোগ হয়ে যাবে, প্লাস হয়ে যাচ্ছে কেজি মিটার টু দি পাওয়ার -3। তো এটা তুমি করলে পাবে হচ্ছে 13.6 ইন্টু 10 কিউব মানে হচ্ছে 1000 কেজি ইন্টু মিটার টু দি পাওয়ার -3। সো 13 6 এখানে আর দুটো শূন্য কেজি টু দি পাওয়ার -3, এটা তোমার অ্যান্সার। ওকে, এবার হচ্ছে আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, তাহলে এই এককের ব্যাপারটা হয়ে যাবে। বিভিন্ন মাপের একক, ডিফারেন্ট সাইজ অফ ইউনিট, বিভিন্ন মাপের
একক। এটাকে বলা হয় ইউনিটস অফ ডিফারেন্ট সাইজ। ইউনিট অফ ডিফারেন্ট সাইজ। তো এটা হচ্ছে ছোট একক আছে, আবার বড় একক আছে। বড় এককগুলো দিয়ে আমরা বড় জিনিস মাপবো, ছোট একক দিয়ে ছোট জিনিস মাপবো। ফর এক্সাম্পল, ছোট একক তুমি জানো যে মাইক্রন, যে 10⁻⁶ থাকে। আবার যদি মেগা, গিগা, মেগা 10⁻⁶ থাকে, গিগা 10⁹ থাকে। বা এখানে তোমার যে ন্যানো 10⁻⁹। তোমার যদি বলা হয় যে সাপোজ কলকাতা থেকে দিল্লি এর দূরত্ব মাপতে হবে, তো এটা নয় বড় একক। এটা মাপতে নিশ্চয়ই তুমি মাইক্রন বা ন্যানো ইউজ করবে না, কারণ ওরা এই এককটা তোমাকে ইউজ করতে হবে আইদার কিলোমিটার এককে, ওইদিকে ইউজ করতে হবে, মানে বড় একক ইউজ করতে হবে। অথবা তোমাকে যদি বলা হয় এটা পরমাণু নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াস বা যে ইলেকট্রনের যে বিভিন্ন কক্ষপথ এটা মাপতে, এটা দৈর্ঘ্য মাপতে, ব্যাসার্ধ মাপতে, ব্যাস মাপতে, তো সেটা তুমি নিশ্চয়ই মেগা ইউনিট, টেরা ইউনিট, গিগা ইউনিট ব্যবহার করবে না। তখন তুমি ছোট ইউনিট ব্যবহার করবে, তুমি ব্যবহার করে ন্যানো বা অ্যামস্ট্রং, ছোট ছোট ইউনিট তুমি ব্যবহার করবে। তো ব্যাপারটা বোঝা যাচ্ছে যে আমরা একক কখন কি ব্যবহার করব সেটা ডিপেন্ড করছে হচ্ছে যে বিষয়টাকে আমরা মাপছি সেটা কতটা ছোট বা কতটা বড়। যদি খুব ছোট হয় ছোটকে মাপবো, খুব বড় হলে বড়কে মাপবো, ব্যাস এটাই হচ্ছে এখানে ব্যাপার। তো এবার হচ্ছে যদি বলি আরো অনেক বৃহৎ একক হয়, যেমন মনে করো, তো সেই যে এককটা হচ্ছে সেটা হচ্ছে সূর্য থেকে যে পৃথিবীর দূরত্ব, সেটাকে বলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কি বলে? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল একক, এটাকে বলে 1 AU। 1 AUটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব। গড় কথাটা কেন বলা হচ্ছে? সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্ব, এটা গড় কেন বলা হচ্ছে সেটা আমি বলছি। দেখো এখানে সূর্য আছে আর পৃথিবীর একটা ঘুরছে বৃত্তাকার পথে, উপবৃত্তাকার পথে। তো সবসময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সমান থাকছে না, তো বিভিন্ন সময়ে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপা হয়। মনে করো এই সময়ে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপা হয়েছে, অনেক বেশি আছে, এখানে কম আছে, এখানে মনে করো মাপা হচ্ছে D1, এটা D2, এটা D3, এটা D4, এগুলো সব মনে করো 4 বার 5 বার 10 বার টাইমে যে মাপটা পেলাম, সেই মাপটার মোট যে মাপ, মানে মোট মানে কি, আমাদের এখানে 4 বার পেয়েছি, 4 বার D1 প্লাস D2 প্লাস D3 প্লাস D4, ডিফারেন্ট টাইমে তাকে 4 দিয়ে ভাগ করলাম, তো যে দূরত্বটা পাচ্ছি সেটা গড় দূরত্ব। তো এই যে পৃথিবী আর সূর্যের যে গড় দূরত্ব, সেই গড় দূরত্বটাকে বলা হচ্ছে তোমার এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এবং সেটার যে ভ্যালুটা হয় সেটা মনে রাখবে তোমরা, না রাখলেও কোনো দরকার নেই। 1.496 10⁸8 কিমি। ওকে, এটা তো তুমি এত কিমি হচ্ছে তোমার সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব। ওকে, এবার যদি বলি দেখ পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব আমি পেয়ে গেছি 1.496 10⁸8 কিমি, এবং পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে, লাইট টু আর্থ, এটা সান। তাহলে কত সময় লাগবে, অর্থাৎ টাইম কত লাগবে আলোটা আসতে, তো সেটা আমাদের বের করতে হবে।
তো তুমি জানো লাইটের যে বেগ সেটা সি হচ্ছে 3 × 10⁸ মিটার বাই সেকেন্ড, মিটার বাই সেকেন্ড। তাহলে যে সময়টা লাগছে আলোটা পৌঁছাতে সেটা হচ্ছে এই যে দূরত্বটা, অর্থাৎ যে গড় দূরত্ব পৃথিবী থেকে 1.4, যেহেতু একটা দূরত্ব আছে, এই দূরত্বটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তো সেটা হচ্ছে 1.496 × 10⁸ কিমি আছে। কিমি থেকে মিটারে মিটার 10⁻³ এটা মিটার, বাই হচ্ছে 3 × 10⁸ এখানে মিটার আর সেকেন্ডটা উপরে চলে যাবে, যদি মিটার বাই সেকেন্ড উপরে চলে যাবে কেটে যাবে, সেকেন্ড হয়ে যাচ্ছে খুবই। এটা তুমি কাটাকুটি যদি করো তাহলে একটা মান পাবে এবং দেখবে তুমি কত সময় লাগছে, তোমার কত সেকেন্ড লাগছে সেটা ক্যালকুলেট করে তুমি দেখবে। 1496/3 সেকেন্ড, এটা তুমি দেখবে ক্যালকুলেট করে কত সময় লাগছে পৃথিবী থেকে সূর্য আলো পৌঁছাতে। আচ্ছা, তাহলে 1 AU মানে তুমি বুঝতে পারলে যে অনেক বড় ইউনিট। এটা দিয়ে আমরা যে অ্যাস্ট্রোনমিক্যাল যে অবজেক্টগুলো থাকে তার দূরত্ব আমরা মাপছি। অর্থাৎ মনে করো এই 1 AU মানে হচ্ছে আর্থ আর যে সান এদের মধ্যে যে গড় দূরত্ব, অ্যাভারেজ ডিস্টেন্স দূরত্ব, সেটা হচ্ছে তোমার 1 AU। এবার আলোকবর্ষ বা লাইট ইয়ার এটা কি, এটা তোমাকে জানতে হবে। আলোকবর্ষ মানে একটা বর্ষ, ইয়ার আছে আর আলো আছে, এটা সিম্পল মনে রাখবে যে 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, 1 বছরে আলো যে দূরত্ব যায় সেটা হচ্ছে 1 আলোকবর্ষ। তাহলে তুমি জানো যে আলোর বেগ সি সমান কত, 3 × 10⁸ মিটার বাই সেকেন্ড, অর্থাৎ আলো 1 সেকেন্ডে যায় হচ্ছে 3 × 10⁸ মিটার, মানে হচ্ছে এইটা। অর্থাৎ আলো শূন্য মাধ্যমে 1 সেকেন্ডে যায় 3 × 10⁸ মিটার। এবার 1 বছর কত সেকেন্ড, 1 বছর ইয়ার লিখছি মানে হচ্ছে 365 দিন, আবার 1 দিন মানে হচ্ছে 86,400, তাহলে এত সেকেন্ড। এত সেকেন্ডে আলো যে দূরত্ব যায় সেটা 1 আলোকবর্ষ, তা সেটা করছি 365 × 86,400। তো এই সেকেন্ডে আলো কত যায়, সেটা 3 × 10⁸ ইন্টু 365 86,400, এত মিটার দূরত্ব যাবে। তো তুমি যদি এটা দেখো ক্যালকুলেট করো, তুমি পাবে 9.46 × 10⁻15 মিটার, বা এটাকে তুমি লিখতে পারো 9.46 × 10⁻12 কিমি। এটা হচ্ছে 1 আলোকবর্ষ, অর্থাৎ আলো 1 বছরে এত দূরত্ব অতিক্রম করে শূন্য মাধ্যমে। এবার আর একটা ইউনিট আছে পারসেক, এটা আরো বড় ইউনিট, একে একে আসছে সব। হ্যাঁ, পারসেক মানে তুমি দেখতে পাচ্ছ যে আলোকবর্ষ 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে যে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব। সেটা তুমি যদি দেখো যে মানে আলো মোটামুটি 16-17 মিনিটে যে 16-17 মিনিটে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে এটা একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এর থেকেও বড় হচ্ছে আলোকবর্ষ, লাইট ইয়ার, এটাকে এরকম করে লেখা LY লাইট ইয়ার। এটা হচ্ছে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটা কি, সেটা ক্যালকুলেট করলাম যে আলোর বেগ হচ্ছে এত মিটার বাই সেকেন্ড, আর 1 বছর মানে হচ্ছে 365 × 400 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে আলো যায় হচ্ছে এই মিটার, তাহলে এত সেকেন্ডে আলো যায় হচ্ছে তোমার কতটা কিমি, সেটা আমি ক্যালকুলেট করে নিচ্ছি এখান থেকে। এটা আলোকবর্ষ। এরপর আর একটা বড় একক, সেটা হচ্ছে তোমার পারসেক। পারসেক পারসেক, এই পারসেক ইউনিটটা কি, এইটা হচ্ছে একটা বৃত্ত আঁকি, প্রথমে বৃত্তের একটা চাপ আঁকি, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। যে দৈর্ঘ্যটা আছে না, বৃত্তর চাপ, এই বৃত্তর চাপটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব, এটা বৃত্তচাপটা। আর এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে এটা হচ্ছে 1 সেকেন্ড, দুটো দাগ। অর্থাৎ তুমি জানো 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রিকে যদি আমি 60খানা ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগ হচ্ছে হয় 1 ডিগ্রি। ওকে, এই 1 ডিগ্রিকে যদি আমি
60টা ভাগ করি, তাহলে এই 60 সেটা হবে হচ্ছে 1 মিনিট, এবং এই 1 মিনিটকে যদি আমরা 60টা ভাগ করি তাহলে তুমি পাবো হচ্ছে 1 সেকেন্ড। ওকে, তো এতটা কম কোণ। তো 1 সেকেন্ড যে কোণ করছে, যে রেডিয়াসটা দরকার সেই রেডিয়াসটাকে বলা হচ্ছে 1 পারসেক। ওকে, অর্থাৎ বৃত্তচাপ, এস ইকুয়াল টু আর থিটা, এস বৃত্তচাপটা, তাহলে তোমার আরটা হচ্ছে কত, এস বাই থিটা। তো তোমার এখান থেকে এই যে এসটা আছে, এই এসটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বৃত্তচাপের জন্য যে কেন্দ্রে, যেখানে মাপা হচ্ছে সেই জায়গা থেকে যে যদি 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে যে ব্যাসার্ধের জন্য, সেই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে তোমার 1 পারসেক। তাহলে অনেক বড় একক, অনেক বৃহৎ বৃহৎ একক। তো এটা তোমরা করতে পারবে, এবং একটা সম্পর্ক আছে, এটা আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। 1 পারসেক মানে হচ্ছে 3.26 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ওকে, তো এটা তোমাকে করতে হবে। তো এটা করার জন্য তুমি কি করবে, প্রথমে তোমার যে 1 সেকেন্ড এটা কত ডিগ্রি সেটা তোমায় বের করতে হবে, কত ডিগ্রি সেটা তোমায় বের করতে হবে। তার মানে তুমি জানো যে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, এবং 60 মিনিট, এক মানে কত, 60 ইন্টু 1 মিনিট, 60 ইন্টু 1 মিনিট। আবার 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড, তাহলে বেসিক্যালি 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। তো তোমার আছে কত, 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড যেটা হচ্ছে, 1 সেকেন্ডকে এভাবে লিখি দুখানা দাগ, সেটা সমান হচ্ছে 1/3600 ডিগ্রি, 3600 ডিগ্রি। ভালো করে লিখে দিই এটা, 1/3600 ডিগ্রি। তো এবার তোমার এটাকে আবার ডিগ্রিকে ওই পাইকে নিয়ে কাটতে হবে। তো তুমি জানো, তুমি জানো না হয়তো এটা, পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি ঘুরিয়ে লিখছি, পাই রেডিয়ান, পাই মানে 22/7, 22/7 তুমি পরে লিখে দেবে, 22/7 আমি লিখে দিচ্ছি, 22/7। ওকে, তাহলে এখান থেকে 1 ডিগ্রি সমান তুমি পাচ্ছ 22/7 ইন্টু 180। আর তোমার 1/3600 যে ডিগ্রি আছে, 1/3600 যে ডিগ্রিটা আছে সেটা কত, 22 ইন্টু 7 ইন্টু 180 ইন্টু 1/3600, এটা একটা ভ্যালু আছে। এটা তুমি পেলে হচ্ছে বেসিক্যালি তোমার ওই 1 সেকেন্ডের কারসপন্ডিং যে ভ্যালুটা সেটা হচ্ছে এতে বের করলে। এবার তুমি জানো যে এস ইকুয়াল টু আর থিটা, তাহলে তোমার আর ইকুয়াল টু কত হচ্ছে, এস বাই থিটা। এসটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে, এক্সটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আর থিটাটা তুমি এখানে বের করলে এই ভ্যালুটা যেটা আছে 1 সেকেন্ড, এটা নিচে লিখছি। তাহলে তোমার যে পারসেক, 1 পারসেক, সেটা হচ্ছে তুমি পাচ্ছ 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে 1.496 10 টু দি পাওয়ার 8 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার, বাই হচ্ছে এখানে তোমার আছে হচ্ছে এই পার্টটা, এই যে 1 সেকেন্ডে কারসপন্ডিং যে পার্টটা, 22/7 ইন্টু 180 ইন্টু 1/3600। তো তুমি এটা ক্যালকুলেট করো, 1.496
ইন্টু 10^11, আর তোমার এখানে 3600 ইন্টু 7 ইন্টু 180 এর উপরে চলে যাবে, আর নিচে থাকবে তোমার 22, এটা মিটার। এটা তুমি কাটাকুটি করো, তাহলে তুমি পাবে হচ্ছে 3.26 ইন্টু 9.46 ইন্টু 10^12 বা 15 কি মিটার, 15 মিটার পাবে। তো এইটার সমান তোমার অলরেডি তুমি জানো হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল, তোমার হচ্ছে তোমার লাইট ইয়ার। তো বেসিক্যালি তুমি পাবে 3.26, আর এখানে হচ্ছে এটা মানে 1 লাইট ইয়ার, তো লাইট ইয়ার। তো 1 পারসেক সমান হচ্ছে এটা লাইট ইয়ার, পারসেক। তো যে অ্যাস্ট্রোনমিক্যাল যে ইউনিটগুলো থাকে, সব থেকে ছোট হচ্ছে তোমার 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তারপর তার থেকে বড় হচ্ছে লাইট ইয়ার, আর তার থেকে বড় হচ্ছে পারসেক। তাহলে এই পর্যন্ত থাক আমাদের, এবং আমরা অলরেডি এটার সঙ্গে এটা সম্পর্ক দেখিয়েছি, এটার সঙ্গে এটা সম্পর্ক দেখিয়েছি। তোমরা এটার সঙ্গে এটা সম্পর্ক বের করে নেবে, সব সম্পর্ক বের করতে পারবে। তো আমাদের এখানে শেষ হলো এটা। তো তোমরা এই অধ্যায়ের যে আলোচনা থেকে তোমরা জিনিসটা শিখলে যে মেজারমেন্ট যখন তুমি করছো, তখন তুমি নিজেকে 3টে প্রশ্ন করবে। একটা, আমি কি মাপছি, আমি কতটা মাপছি এবং কোন এককে মাপছি। এই 3টের যদি তুমি উত্তর পাও, তাহলে তোমার মেজারমেন্টের ধারণা ক্লিয়ার হবে, এবং তুমি কাকে মাপছো, মানে যে জিনিসটা মাপছো সেটা বড় না ছোট। ওকে, তো আমাদের এখানে ভিডিওটা কমপ্লিট হলো। এরপরে আমরা মাত্রা দিয়ে বাকি